আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের বাংলাদেশ বিষয়াবলী সাজেশন ক্লাসে। আজকে আমরা 45তম বিসিএস একদম শেষ মুহূর্তে বাংলাদেশ বিষয়াবলীতে আমরা কোন বিষয়গুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দিব সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই মুহূর্তে আমরা যারা যুক্ত আছি সবাই একটু কমেন্ট করব। যেহেতু আমার এই কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল পেজ থেকে আমাদের লাইভে খুবই কম আসা হয়, নাকি একেবারেই আসা হয়নি, এটা মেবি প্রথম লাইভ। সো আপনারা একটু সবাই কমেন্ট করবেন আপনারা ঠিকমতো দেখতে বা শুনতে পাচ্ছেন কিনা। ওকে, আমরা এখনই শুরু করে দিব। আপনারা একটু কমেন্ট করবেন এবং অন্য অন্য গ্রুপ থেকে আপনারা এখানে একটু চলে আসবেন এবং গ্রুপটা মানে এই পেজটা একটু আপনারা লাইক দিবেন। ওকে, আমরা যারা যুক্ত হচ্ছি সবাই একটু কমেন্ট করি যে আপনারা ঠিক মতো আমাকে দেখতে শুনতে পাচ্ছেন কিনা। আজকে বাংলাদেশ বিষয়াবলী সাজেশন ক্লাস নিব, অর্থাৎ বাংলাদেশ বিষয়াবলী লাস্ট মুহূর্তে এসে আমরা কি কি পড়ব সেইটা আমরা গুরুত্ব দিব। আর পাশাপাশি আমরা কিছু সাম্প্রতিক কিন্তু এখান থেকে প্র্যাকটিস করব। ওকে, প্রণব কুমার লিখছেন একদম ক্লিয়ার। এসকে শান্ত, থ্যাংক ইউ আপনাকে। খলিলুর রহমান, থ্যাংক ইউ আপনাকে। সবাইকে থ্যাংক ইউ। আপনারা একটু কমেন্ট করতে থাকেন আপনারা ঠিকমতো দেখতে বা শুনতে পাচ্ছেন কিনা। আমি একটা কাজ করতে পারি, আপনাদেরকে কিছু প্রশ্ন থ্রো করতে পারি, আপনারা আমরা একটু সবাই যাতে নোটিফিকেশন পায় তার জন্য আমরা একটু কমেন্ট করব, ঠিক আছে? তারপরে আমরা বাংলাদেশ বিষয়াবলী সাজেশন দিব। প্রথমে একটু আমরা প্র্যাকটিস করে নেই। প্র্যাকটিস করব কি বলেন তো? আমরা এই মুহূর্তে প্র্যাকটিস করব হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী কিছু সাম্প্রতিক আমরা প্র্যাকটিস করব। তারপরে আমি মোটামুটি 10 মিনিট পরে আপনাদেরকে সাজেশন দিব। আচ্ছা, আমি একটু আপনাদেরকে যদি বলি, আমার জীবন নীতি আমার রাজনীতি কিসের নাম? আমার জীবন নীতি আমার রাজনীতি। আচ্ছা, আমার জীবন নীতি আমার রাজনীতি এটা কিসের নাম বলেন তো? এবছর আশা রাখি গ্রন্থ থেকে প্রশ্ন আসতে পারে। তো আমার জীবন নীতি আমার রাজনীতি এটা আসলে কিসের নাম? আচ্ছা, আমরা একটু চ্যাট গ্রুপে দিয়ে দিই। ওকে, চ্যাট গ্রুপ সবগুলো দিয়ে দিই। আপনারা একটু কমেন্ট করবেন আমার জীবন নীতি আমার রাজনীতি এটা কিসের নাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কিন্তু প্রথমে একটু প্র্যাকটিস করব, তারপরে আমরা যাব হলো আজকের সাজেশন ভিত্তিক ক্লাসে। সাজেশন দিব হচ্ছে আপনাদের একদম বেসিক সাজেশন, বাট পাশাপাশি আমি আজকে কিছু সাম্প্রতিক আলোচনা করব প্রথম দিকে, যেহেতু সবাই যুক্ত হবেন তার জন্য, ঠিক আছে? আচ্ছা, আমাদের নেক্সট প্রশ্ন হলো বঙ্গবন্ধুর, এই করে একটা অ্যান্সার দিয়ে থাকেন আপনারা। ওকে, বঙ্গবন্ধুর জীবনে লেখা 35টি চিঠিপত্রের সংকলনের নাম কি? সংকলনের নাম কি? ঠিক আছে, এটা একটা সাম্প্রতিক প্রশ্ন। আচ্ছা, দুইটা সাম্প্রতিক প্রশ্ন আমি আপনাকে করলাম। তারপরে যদি আমি আরও বলি, দেশের 12তম গভর্নর কে? দেশের বলতে বাংলাদেশ ব্যাংকের আর কি। 12তম গভর্নরের নাম কি? ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা জানি যে দেশে কিন্তু সর্বশেষ হচ্ছে আপনার একটা সেনানিবাস হয়েছে, 33তম সেনানিবাস, ঠিক আছে? দেশের 33তম সেনানিবাস কোনটি? দেশের 33তম সেনানিবাস কোনটি? ওকে, দেখি একটু আপনারা এগুলো অ্যান্সার দিতে থাকেন, তারপরে আমরা যাব ক্লাসে। ওকে, সাজেশনে যাব। আমরা একটু এগুলো অ্যান্সার দিতে থাকি। এগুলো অ্যান্সার কি হবে বলেন তো? দেশের 33তম সেনানিবাস কোনটি? আচ্ছা, আমরা অলরেডি 62 জন যুক্ত আছি। আমার এই কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল পেজটা কিন্তু এখান থেকে আমাদের লাইভ হয় না, বাট এখন থেকে হবে। ওকে, আমরা যারা যুক্ত আছি, আমরা যারা যুক্ত আছি সবাই একটু কমেন্ট করব বেশি বেশি করে, তারপরে আমি ক্লাসে যাব। কমেন্টটা একটু বেশি হলেই আমি ক্লাসে যাব। ওকে, দেশের
আচ্ছা দেখেন 12তম গভর্নর জেনারেল কে? ওকে, 12তম গভর্নর জেনারেল কে? গভর্নর জেনারেল না, বাংলাদেশে তো গভর্নর জেনারেল থাকবে না। দেশের 12তম গভর্নর কে, নট গভর্নর জেনারেল। ওকে, দেশের 12তম গভর্নরের নাম কি? আচ্ছা, আপনারা কমেন্ট করতেছেন, দেখে আমি একটু কমেন্ট করি। আচ্ছা, দেশের 12তম অথবা বর্তমান গভর্নরের নাম কি বলুন তো? 12তম গভর্নর বা বর্তমান গভর্নর, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয়তে খুবই গুরুত্বপূর্ণ গভর্নরের নাম। ইনি হলেন আব্দুর রউফ তালুকদার। আব্দুর রউফ তালুকদার, ঠিক আছে? আব্দুর রউফ তালুকদার হচ্ছে বাংলাদেশের বর্তমান গভর্নর। পদটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পদটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু কমেন্ট করব বেশি করে। কমেন্ট না করলে আসলে আমাদের এই মুহূর্তে প্র্যাকটিসের সময়, অনেক অনেক বেশি প্র্যাকটিস করব, তারপরে কিন্তু আমি আপনাদেরকে আচ্ছা একটু কমেন্ট করতে থাকি আমরা, তারপরে আমি সাজেশন দেবো একটু পরে কোন কোন বিষয়টা আপনারা পড়বেন। আপনারা অবশ্যই খাতা খুলে রাখবেন, সাদা খাতা খুলে রাখবেন। যেসব বিষয় এই মুহূর্তে পড়লে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়তে আপনি এগিয়ে থাকবেন, সেগুলো আমি আজকে আপনাদের সাজেশন দিব। আর যারা আমরা যুক্ত আছি সবাই কিন্তু এই পোস্টটা একটু লাইক দিব, সবাই একটু রিয়্যাক্ট দিবেন। রিয়্যাক্ট দিলে কিন্তু ভালো লাগে। ওকে, সবাই একটু আমরা রিয়্যাক্ট দিয়ে আসি। সবাই একবার একটু লাইক বা কমেন্ট করে আসবেন, তারপরে সবাই একটু আমরা শেয়ার দেই। সবাই একটু রিয়্যাক্ট দিবেন, অর্থাৎ লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন, ঠিক আছে? এই কাজটুকু করে আসি আমরা সবাই। একবার লিখে একবার একটু ডান লেখেন যে হ্যাঁ আমার শেয়ার ডান। ওকে, আমরা সবাই একটু লাইক দিয়ে আর শেয়ারটা দিয়ে তারপরে আমরা চলে আসবো ক্লাসে। সবাই একটু দেন 1 মিনিটের ভিতরে সবাই। আচ্ছা, নুরুল ইসলাম লিখছেন, মোহাম্মদ নূর আলম লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আচ্ছা, সুরাইয়া সুলতানা লিখছেন আব্দুর রউফ তালুকদার, ঠিক আছে? আব্দুর রউফ তালুকদার, রব না কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, ভিডিওটা কি সেভ থাকবে না? ভিডিওটা সেভ থাকবে কি না তাই? আচ্ছা, আপাতত বলবো না, সেভ নাও থাকতে পারে। সো আপনি অবশ্যই ক্লাসটা করেন। ভিডিওটা সেভ থাকবে কি না আপাতত আমি সেভ রাখবো না ধরলাম। সো আপনারা লাইভটা করেন, তারপরে দেখা যাবে। আপনারা এত চালাক। আচ্ছা, সবাই একটু লাইক দিয়ে কমেন্ট করবেন। ওকে, বেশি বেশি করে কমেন্ট করবেন এবং শেয়ার দেন। আমরা 90 জন চলে আসছি অলরেডি। স্যার, প্রাইমারির জন্য বই থেকে কতটুকু পড়বো প্লিজ স্যার? আচ্ছা, প্রাইমারির জন্য আমি বলে দিব, প্রাইমারির জন্য আমি ভিন্ন ক্লাস নিয়ে বলে দিব। আপনারা এগুলো করতে থাকেন, এটা করলে আপনি পিছাবেন না। এটাও প্রাইমারিতে লাগবে, বাট প্রাইমারিতে একটু কম হয়। নমনীতা লিখছেন শেয়ার ডান, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, ফুল ব্লাঙ্ক, আপনার নামটা এমন কেন ভাই? আচ্ছা, তিনি লিখছেন স্যার, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। দেশের 12তম গভর্নর জেনারেল আমি লিখছি অলরেডি, আব্দুর রউফ তালুকদার, ঠিক আছে? আমার জীবন নীতি আমার রাজনীতি, এটা কিসের নাম বলতো? আমার জীবন নীতি আমার রাজনীতি, এই দুইটা মানে একই জিনিস আর কি। এটা কিসের নাম? এটা হলো আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের আত্মজীবনী। এটা কার আত্মজীবনী? এটা হলো আমাদের সাবেক রাষ্ট্রপতি, সদ্য সাবেক রাষ্ট্রপতি, সো অনেক গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি আব্দুল হামিদের আত্মজীবনী। দেখেন, এই ধরনের সহজ বিষয় থেকেই প্রশ্ন চলে আসতে পারে, ঠিক আছে? এই ধরনের সহজ বিষয় থেকে কিন্তু আমাদের প্রশ্ন চলে আসতে পারে। আচ্ছা, বঙ্গবন্ধুর জেল জীবনের লেখা 35টি চিঠিপত্র সংকলন বের হয়েছে একটা বইয়ে, সেই বইটার নাম কি? একটু লেখেন তো, সেই বইটার নাম কি? বঙ্গবন্ধুর 35টি চিঠিপত্রের সংকলন প্রকাশিত হয়েছে সাম্প্রতিক সময়ে একটি বইয়ে। প্রশ্ন হলো সেই বইটার নাম কি? আচ্ছা, মোহাম্মদ নূর আলম লিখছেন গ্রুপ শেয়ার ডান, থ্যাংক ইউ আপনাকে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত আছেন। এবং এই পেজটাতে কিন্তু আপনারা লাইক ফলো দেন নাই, সো আমার এই পেজটাতে আপনারা একটু লাইক ফলো দিবেন। একেবারে নতুন পেজ, এখান থেকে কিন্তু আমাদের লাইভ হয়নি এখনও, সো এটা প্রথম লাইভ বলতে পারি আমরা। ওকে, আমরা অলরেডি 90 জন আছি। আচ্ছা, তারপরটা দেখি আমরা। তাহলে বঙ্গবন্ধুর
এই যে 35টি চিঠিপত্রের সংকলন বের হয়েছে একটি বইয়ে, এবং সেই বইটার নাম হলো কি বলতো? লেটার্স অফ শেখ মুজিবুর রহমান। তাহলে লেটার্স, LETTERS, লেটার্স অফ শেখ মুজিবুর রহমান। লেটার্স অফ শেখ মুজিবুর রহমান নামে একটি গ্রন্থে হচ্ছে বঙ্গবন্ধুর 35টি চিঠিপত্রের সংকলন, এটি হচ্ছে সংকলিত হয়েছে একটি গ্রন্থে। ঠিক আছে, এরপরে দেখেন যে দেশের 33তম সেনানিবাস কোনটি? দেশের 33তম সেনানিবাস হচ্ছে আপনার মিঠামইনে অবস্থিত। মিঠামইন হচ্ছে কিশোরগঞ্জে। মিঠামইনে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা, আচ্ছা এবার লিখতে হবে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস। ঠিক আছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস হলো দেশের 33তম এবং সর্বশেষ সেনানিবাস। ঠিক আছে, তাহলে দেশের 33তম সেনানিবাস কোনটি? সেটি হলো বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস। ওকে, আচ্ছা আমরা একটু কমেন্ট করব এবং সবাই এই পর্যায়ে আরেকবার একটু ডান লিখেন, শেয়ার ডান লেখেন। ওকে, শেয়ার ডান দেন একটু সবাই, তারপরে কিন্তু আমরা সাজেশনে যাইনি এখনো। আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল বইটা খুলে রাখবেন, তাহলে আমি সেখান থেকে সাজেশন দিব। ওকে, আমরা আরেকটু প্র্যাকটিস করি। বলেন সেনজেনভুক্ত সর্বশেষ দেশ কোনটি? সেনজেনভুক্ত, আচ্ছা সেনজেনভুক্ত সর্বশেষ দেশ কোনটি? সেনজেন একটা ভিসা, আপনারা জানেন যে এটা হলো ইউরোপের অনেকগুলো দেশে একটাই ভিসা কার্যকর হয়। যেমন বাংলাদেশে একটা ভিসা, কিন্তু এখানে 27টা দেশ মিলে একটা ভিসা ব্যবস্থা চালু হয় এবং তার নাম হলো সেনজেন ভিসা। এই সেনজেনভুক্ত, আমি বাংলাদেশ থেকে বাইরে চলে যাচ্ছি, সমস্যা নেই, প্র্যাকটিস করলেই হলো। ঠিক আছে, প্র্যাকটিস করলেই হলো। সেনজেনভুক্ত, আবারও বলি, সেনজেনভুক্ত সর্বশেষ দেশ কোনটি? আচ্ছা, দেশের নাম লিখবেন আর তম লিখবেন। ঠিক আছে, নাম, দেশের নাম আর হলো কততম, এই দুইটা লিখবেন। সেনজেনভুক্ত সর্বশেষ দেশ কোনটি? সেনজেন ভিসাভুক্ত সর্বশেষ দেশ কোনটি? আচ্ছা, সেনজেনভুক্ত সর্বশেষ দেশ কোনটি? একটু আপনারা কমেন্ট করবেন। আমি কিন্তু এখনো ক্লাসে যাইনি, ক্লাসে যাবো একটু পরে, আমি একটু প্র্যাকটিস করে নেই। ওকে, সেনজেনভুক্ত সর্বশেষ দেশ কোনটি? পরেরটা ইউরোজোনভুক্ত। ইউরোজোনভুক্ত সর্বশেষ দেশ কোনটি? এই দুইটা থেকে এবছর প্রশ্ন আসতে পারে। আবারও বলি, এই দুইটা থেকে এবছর আন্তর্জাতিকে আমাদের প্রশ্ন আসতে পারে, খুবই খুবই গুরুত্বপূর্ণ, দুটো একই অ্যান্সার। ওকে, সেনজেনভুক্ত সর্বশেষ দেশ কোনটি? আচ্ছা, দেশের নাম লিখবেন আর তম লিখবেন, কততম, এই দুইটা জিনিস লিখবেন। ঠিক আছে, আচ্ছা সরি, সেনজেনভুক্ত দেশের নাম এবং তম, আর ইউরোজোনভুক্ত দেশের সর্বশেষ দেশের নাম এবং কততম। তাহলে এখান থেকে দুই ধরনের প্রশ্ন আসতে পারে, মোট দেশ কয়টা আর সর্বশেষ কোনটা, এই ধরনের প্রশ্ন আমাদের কিন্তু আসতে পারে। আচ্ছা, এই দুইটারই আনসার হবে হচ্ছে আপনার ক্রোয়েশিয়া। ওকে, দুইটারই আনসার হবে ক্রোয়েশিয়া। সেনজেনভুক্ত সর্বশেষ দেশের নাম ক্রোয়েশিয়া, দেশের নাম কি? ক্রোয়েশিয়া। আর ইউরোজোনভুক্ত সর্বশেষ দেশের নামও ক্রোয়েশিয়া। আর দেখেন, যদি বলি সেনজেনভুক্ত দেশের নাম ক্রোয়েশিয়া সর্বশেষ এবং তম হলো এটি 27তম। কততম? 27তম। তার মানে সেনজেন
ভিসাভুক্ত বর্তমান দেশের সংখ্যা 27টা। কয়টা বলুন তো? 27টা। এর মধ্যে 27তম এবং সর্বশেষ দেশের নাম হলো ক্রোয়েশিয়া। ওকে, আর ইউরোজোনভুক্ত সর্বশেষ দেশের নামও ক্রোয়েশিয়া এবং এটি হলো ইউরোজোনের 19তম সদস্য। নাকি 19 না 20? দেখেন তো 19 না 20? সরি, ইউরোজোনের হচ্ছে 20তম, ভুল বললাম। ইউরোজোনের হবে হচ্ছে 20তম সদস্য। 20তম সদস্যকে ক্রোয়েশিয়া। তার মানে ইউরোজোন ভুক্ত বর্তমান দেশের সংখ্যা কয়টি? এটি অ্যান্সার হবে 20টি দেশ। কয়টি দেশ বলুন তো? 20টি দেশের মুদ্রা হচ্ছে আপনার, অভিন্ন মুদ্রা হচ্ছে আপনার ইউরো। ঠিক আছে, বাট এর বাইরেও কিন্তু ইউরো মুদ্রা আছে অনেক দেশের। বাট ইউ দেশগুলা, ঠিক আছে, এটাকে ইউরোজোন কাকে বলা হয়? ইউরোজোন বলতে বোঝানো হয় ইউর সদস্য। ইউর সদস্য কিন্তু তাদের মুদ্রা, অনেক ফোন আসতেছে, একটু দেখতো। আচ্ছা, তাহলে এখানে আমাদের বুঝতে হবে, ওকে, তার মানে ইউর সদস্য এমন দেশগুলার অভিন্ন মুদ্রা ইউরো, তাদেরকে, যেসব দেশের অভিন্ন মুদ্রা ইউরো তাদেরকে বলা হয় ইউরোজোনের সদস্য। আমরা জানি যে পৃথিবীতে এর বাইরেও কিন্তু অনেকগুলো দেশের মুদ্রা ইউরো, বাট সেগুলো কিন্তু ইউরোজোনভুক্ত না, বুঝতে হবে। ইউর মেম্বার এমন দেশগুলার যাদের মুদ্রা হচ্ছে আপনার ইউরো, তাদেরকে বলা হয় ইউরোজোন বলা হয়। ঠিক আছে, এইটার জন্য আমরা বুঝতে পারি, তার মানে এখানে তমটা গুরুত্বপূর্ণ, এখানেও তমটা গুরুত্বপূর্ণ, আমাদের মনে রাখতে হবে। দুই জায়গা থেকেই হচ্ছে আপনার তমটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, এবার যদি আমরা একটু বলি যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ, এবছর রিজার্ভ বিষয়টা গুরুত্বপূর্ণ। আচ্ছা, 2022 সালে 2022 সালে বা বর্তমানে বৈদেশিক মুদ্রা রিজার্ভে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ কোনটি? আমি একটু অপশন দেই। ভারত, ইউএসএ, ইউকে, জাপান, চায়না। বলেন কোনটা হবে অ্যান্সার? বর্তমানে বৈদেশিক মুদ্রা রিজার্ভে শীর্ষ দেশ কোনটি? বৈদেশিক মুদ্রা রিজার্ভে শীর্ষ দেশ কোনটি? বলেন, বর্তমানে বৈদেশিক মুদ্রা রিজার্ভে শীর্ষ দেশ কোনটি? আচ্ছা, একটু আপনারা কমেন্ট করতে থাকেন, তারপরে আমরা আচ্ছা একটু পরেই আমরা ক্লাস মানে সাজেশন শুরু করব, বাট তার আগে একটু আমরা একটু ঝালাই করে নেই। ঠিক আছে, আচ্ছা, আমি কমেন্ট পাইনি এখনো, আপনারা একটু কমেন্ট করেন যে 2022 সালে বৈদেশিক মুদ্রা রিজার্ভে পৃথিবীর শীর্ষ দেশ কোনটি? আমরা সবাই জানি যে বৈদেশিক মুদ্রা রিজার্ভে কিন্তু আপনার, আচ্ছা, মোহাম্মদ সোহরাব হোসাইন লিখছেন চায়না। মোহাম্মদ সোহরাব হোসেন কিন্তু আপনার এই একই নামে আমাদের বর্তমান কার নাম বলেন তো? মোহাম্মদ সোহরাব হোসাইন নামে আমাদের আরেকজন বিখ্যাত ব্যক্তি আছেন এবং তিনি একজন কবি। এবং তিনি কিন্তু পিএসসির বর্তমান চেয়ারম্যান। যা হোক, আচ্ছা, এটি আনসার হবে হলো চায়না। কোনটা আনসার হবে? চীন। ওকে, এটির আনসার হবে চায়না। আচ্ছা, 2022 সালে, ঠিক আছে, 2022 সালে যদি বলি আমরা COP27, এটা খুবই গুরুত্বপূর্ণ। 2022 সালে সর্বশেষ COP27-এ কতটি দেশ এবং জাতি অংশগ্রহণ করে? এই টাইপের বিষয় কিন্তু আমাদের বিসিএস সে প্রশ্ন আসে। ঠিক আছে, আবারও বলি, 2022 সালে শার্ম আল শেখ মিশরে অনুষ্ঠিত COP27-এ COP27 এ কতটি দেশ ও জাতি অংশগ্রহণ করে? এটা খুবই গুরুত্বপূর্ণ। অংশগ্রহণ করে আমরা সর্বোচ্চ অনেক দেশ কিন্তু, তাই না? 2022 সালে COP27-এ কতটি দেশ এবং জাতি অংশগ্রহণ করে? আচ্ছা, সোহরাব হোসেন লিখছেন পিএসসি চেয়ারম্যান, থ্যাংক ইউ। আপনি কি, এটা আপনার আসল নাম তাই তো?
আপনি ভাইবা দিলে কিন্তু আগাই থাকবেন। ওকে, আচ্ছা, কতটি দেশ এবং জাতি অংশগ্রহণ করে সর্বশেষ COP27-এ? বলেন তো, কতটি দেশ এবং জাতি অংশগ্রহণ করে? বলেন, দ্রুত অ্যান্সার দিবেন, দ্রুত। সালের COP27-এ কতটি দেশ এবং জাতি অংশগ্রহণ করে? জাতি বলতে কি, মানে যে কয়টা দেশ ওই কয়টাই ন্যাশনস বুঝতে হবে। প্রতিটা দেশ একটা করে ন্যাশনসের প্রতিনিধিত্ব করে। সো এটি অ্যান্সার কি 200 নাকি 198? কত হবে? আচ্ছা, এটা কি, আচ্ছা 198টি দেশ নাকি 200টি দেশ? আমি নিজে একটু কনফিউজড। আচ্ছা, 198টি দেশ। ইয়েস, 198টি দেশ এবং 30,000 মানুষ। 198টি দেশ ও 30,000 মানুষ, সবাই মানুষ বা অংশগ্রহণকারী এভাবে বলতে পারি আমরা। ওকে, কপ কিন্তু গুরুত্বপূর্ণ। কপ লাস্ট কোথায় হয় এটা কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের 45-এর জন্য। ওকে, এই লাস্ট টাইমের ক্লাসগুলো আপনারা অবশ্যই করবেন। আমাদের রাতেও আজকে ক্লাস হবে। ঠিক আছে, আমরা একটু দেখি আমাদের নেক্সট কোশ্চেনটা আমরা কি সলভ করতে পারি। আচ্ছা, সর্বশেষ যে আপনার, আচ্ছা বাংলাদেশে একটু আসি আমরা। বাংলাদেশের বর্তমান মাথাপিছু জাতীয় আয় আর মাথাপিছু জিডিপি, আপনারা জিডিপি আর আয় নিয়ে কিন্তু আমরা ঝামেলা পড়ে যাই। এই দুইটা একটু লেখেন আপনারা, অপশনে লিখবেন, ক্যাপশনে লিখবেন নিচে যে আয়, মাথাপিছু আয় এত আর মাথাপিছু জিডিপি এত লিখবেন। আচ্ছা, বর্তমানে বাংলাদেশের মানুষের লিখলাম না, বর্তমানে মাথাপিছু জাতীয় আয় কত আর বর্তমানে মাথাপিছু জাতীয় জিডিপি কত? জিডিপি কত? দুইটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, মাথাপিছু জাতীয় আয় কত আর মাথাপিছু জাতীয় জিডিপি কত? এই দুইটাই গুরুত্বপূর্ণ। আমার নিজেরা কিন্তু মনে নেই, মাথাপিছু জাতীয় আয় মনে আছে। ঠিক আছে, মাথাপিছু জাতীয় আয় কত আর মাথাপিছু জাতীয় জিডিপি কত? একটু কমেন্ট করতে থাকেন আপনারা। আচ্ছা, মাথাপিছু জাতীয় আয় আর হলো, আচ্ছা শিল্পী রানী রায় লিখছেন প্রাইমারির জন্য সাজেশনমূলক ক্লাস নিয়েন স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, প্রাইমারির জন্য সাজেশন ক্লাস নিব অবশ্যই। প্রাইমারির জন্য সাজেশন নিতেই হবে। প্রাইমারিতে যেই ক্লাসগুলো আমি দেখি বিভিন্ন জায়গায় নিচ্ছে, একেবারেই অযৌক্তিক ক্লাস। প্রাইমারির জন্য অবশ্যই আপনাদের সাজেশনমূলক ক্লাস নেওয়া দরকার, আমি নিব ইনশাল্লাহ। আচ্ছা, মাথাপিছু জাতীয় আয় আর মাথাপিছু জাতীয় জিডিপি, এই দুইটা প্রশ্ন করেছিলাম আমাদের বিসিএসে। এই দুইটাই কিন্তু আমাদের প্রশ্ন আসে, এই দুইটাই কিন্তু ঘন ঘন প্রশ্ন আসে। আচ্ছা, একজন লিখছেন, মৃত্যুঞ্জয় সেন লিখছেন আয় 2793। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের বর্তমানে মাথাপিছু জাতীয় আয় হলো 2793 ডলার লিখলাম, মার্কিন ডলার আর কি, ডলার। ঠিক আছে, আর আমাদের বর্তমান মাথাপিছু জাতীয় জিডিপি কত? আচ্ছা, জিডিপি হলো 2700 কত বলেন তো? 2723। দেখেন এইখানে খালি এটা 9 আর এখানে 2, এটা মনে রাখবেন, এটা 2 আর এটা হলো 9, আর বাকি সেম। দেখছেন খেয়াল করে? পার্থক্যটা কিন্তু আপনার একটু ভিন্ন ভিন্ন। দেখেন 2793 আর 2723 মনে রাখা যায়, তাই না? দুটেই সংখ্যা প্রায় কাছাকাছি। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের মোটামুটি মনে রাখার মতো, আমরা মনে থাকবে আশা রাখি। আচ্ছা, বলেন তো বর্তমানে জরুরি সেবা খাত কোনটি? বর্তমানে জরুরি সেবা খাত, জরুরি সেবা খাত কোনটি? অর্থাৎ সরকার কোনটাকে জরুরি সেবা খাত হিসেবে স্বীকৃতি দিয়েছে? কোনটিকে বলেন তো? জরুরি সেবা খাত কোনটি? জরুরি সেবা খাত, সরকার কোন খাতকে জরুরি সেবা খাত হিসেবে স্বীকৃতি দিয়েছে? বলেন।
জরুরি সেবা খাত কোনটি? আচ্ছা, আমরা এই পর্যায়ে যারা আছি সবাই আরেকবার একটু লাইক দিব এবং আমরা একটু শেয়ার দিব। আমরা একটু লাইক দিব এবং শেয়ার দিব, তারপরেই আমি আজকের বাংলাদেশ বিষয়াবলীর সাজেশনমূলক ক্লাস নিব। আগে আমরা একটু সাম্প্রতিক প্র্যাকটিস করলাম, সবসময় সাম্প্রতিক প্র্যাকটিস করতেই হবে। আবার একটু বলে রাখা দরকার, দেখেন আমাদের কিন্তু লাস্ট টাইমে এসে আমরা সাম্প্রতিক নিয়ে অনেক বেশি, মানে বিশেষ করে কিছু কিছু টিচার আছে যারা অনেক বেশি সাম্প্রতিক বই বের করে। আমি প্রত্যেক বছর একটা কথা বলি যে বিসিএস এর 1 মাস 2 মাস আগে আপনারা সাম্প্রতিক পড়বেনই না। সেই সব সাম্প্রতিক পড়বেন যেগুলো হচ্ছে গত বছরের সাম্প্রতিক, অর্থাৎ 2023 সালে শুধুমাত্র জানুয়ারি মাস পর্যন্ত আপনারা সাম্প্রতিক পড়বেন। আর এখন অনেক অনেক সাম্প্রতিক পড়ে কিন্তু আপনি নিজেকে এই মুহূর্তে একেবারে কনফিডেন্স লেভেলটা লো করবেন না। ওকে, এই জন্য আপনার অনুরোধ থাকবে যে আপনারা কেউ সাম্প্রতিক অতিরিক্ত পড়ে। আচ্ছা, ফারদিন তোহা রাফি লিখছেন যোগাযোগ খাত। আচ্ছা, না, বর্তমানে হলো আপনাদের সেবা খাত, জরুরি সেবা খাত হচ্ছে আপনার তথ্য প্রযুক্তি খাত। কি খাত বলেন তো? তথ্য প্রযুক্তি খাত। তথ্য প্রযুক্তি খাত, এটি হলো আমাদের বর্তমানে জরুরি সেবা খাত। ঠিক আছে, জরুরি সেবা খাত হচ্ছে আপনার তথ্য প্রযুক্তি খাত। ওকে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর সর্বশেষ সম্মেলন কোথায় হয়? সাংহাই, আচ্ছা পরের প্রশ্ন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সংক্ষেপে হলো SCO। আচ্ছা, SCO এর পূর্ণরূপটা হলো সাংহাই, এটা কি গুরুত্বপূর্ণ এবছর, কেন গুরুত্বপূর্ণ বলতেছি, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, সংক্ষেপে হলো SCO। ওকে, SCO এর সর্বশেষ সম্মেলন কোথায় হয়? এই সম্মেলনটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, কেননা এবার কিন্তু চায়নার একটা আধিপত্য আমরা দেখতে পাই। সো সাংহাই কোঅপারেশন এর সর্বশেষ সম্মেলন হয় 2022 সালে এবং সেই সম্মেলনটি হয় কোথায়? এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, আপনারা একটু কমেন্ট করবেন যে কোথায় হয়। সাংহাই কোঅপারেশন এর সর্বশেষ সম্মেলনটি কোথায় হয়? আচ্ছা, আমি এখনো অ্যান্সার পাইনি, আপনারা একটা অ্যান্সারটা দিবেন। সাংহাই কোঅপারেশন এর সর্বশেষ সম্মেলনটি কোন শহরে হয়? ঠিক আছে, এটা হয় একটু বলে রাখা দরকার, রাশিয়ার আশপাশে, রাশিয়ার আশপাশে একটা দেশে। বলবেন যে সেই দেশটা কি? সাংহাই কোঅপারেশন এর সর্বশেষ সম্মেলনটি হয় রাশিয়ার আশপাশে, তবে রাশিয়ায় না। দেশটির নাম কি? ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওকে, সো সর্বশেষ সম্মেলনটি কোথায় হয়? সাংহাই কোঅপারেশন SCO এর সর্বশেষ সম্মেলনটি কোন শহরে হয়? এখন পর্যন্ত অ্যান্সার দেননি কেউ। ওকে, আচ্ছা একটু বলি, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এটা হলো সর্বশেষ সম্মেলনটি হয় কোন শহরে? আচ্ছা, সুজয় মণ্ডল তিনি দেশের নাম ঠিক লিখছেন, তবে শহরের নাম লিখেন নাই। আচ্ছা, এটি হয় উজবেকিস্তান। উজবেকিস্তানের কি বলেন তো? আমি একটু অপশন দেই। ক উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ। খ উজবেকিস্তানের সমরকন্দ। গ উজবেকিস্তানের ফারগানা ভ্যালি। ঘ উজবেকিস্তানের, কোথায় বলবার, এই তো বলেন কোথায় হয়? উজবেকিস্তানের কোন শহরে সাংহাই কোঅপারেশন এর সর্বশেষ সম্মেলন হয়? আচ্ছা, একজন লিখছেন তাশখন্দ। না, আসলে তাশখন্দে হয়নি, হয় হলো উজবেকিস্তানের সমরকন্দ অথবা সমরকন্দ। ওকে, সমরকন্দ অথবা সমরকন্দে হচ্ছে আপনার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের লাস্ট সম্মেলনটি হয়। ওকে,
আচ্ছা, আমরা আরেকটু প্র্যাকটিস করি, সেটা হলো, আর আমরা একটু এই পর্যায়ে সবাই একটু শেয়ার দিবেন, বেশি বেশি করে শেয়ার দিয়ে রাখেন। এটা সাম্প্রতিক তো অবশ্যই আছে, পাশাপাশি কিন্তু আমি মিলিয়ে পড়বো। আচ্ছা, একটু বলেন তো, কৃষ্ণ সাগর, আমরা জানেন যে কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশ কয়টি? কৃষ্ণ সাগরের এবং কি কি? কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশ কতটি ও কি কি? কতটি এবং কি কি? কৃষ্ণ সাগর, আমরা জানি ব্ল্যাক সি, এই ব্ল্যাক সির তীরবর্তী দেশ কোনগুলা এবং কি কি? গুরুত্বপূর্ণ। ব্ল্যাক সির তীরবর্তী দেশ কারা এবং কতটি? ব্ল্যাক সি এর তীরবর্তী দেশ কতটি এবং কি কি? আমরা এই মুহূর্তে 127 জন লাইভে আছি। এই মুহূর্তে যারা যুক্ত হলেন সবাই একটু লাইক দিবেন এবং শেয়ার দিবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন। আচ্ছা, কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশ কতটি এবং কি কি? ওয়ালিউল্লাহ সুজান লিখছেন 6টি। আচ্ছা, 6টির পরে একটু লিখবেন কি কি, কোন কোন দেশগুলা কৃষ্ণ সাগরে পড়ছে। আচ্ছা দেখেন, যখন কোনো একটি স্থান গুরুত্বপূর্ণ হয়ে যায় তখন এই অ্যাটলিস্ট কতটি এটা না আসলেও কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশ কোনটি বা কোনটি নয়, এই ধরনের প্রশ্ন আসতে পারে। সো আমরা কিন্তু প্র্যাকটিস করে রাখবো। নবনীতা লিখছেন 6টি। তো আমরা কমেন্ট করতে থাকি, কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশ কয়টি এবং কি কি? কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশ, আচ্ছা রাফি লিখছেন ইউক্রেন, তুরস্ক, রাশিয়া, উজবেকিস্তান, কাজাখস্তান। নো, লাস্টের দুইটা অবশ্যই না। কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশ প্রথম 3টা ঠিক আছে। আচ্ছা, ওয়ালিউল্লাহ সুজান লিখছেন তুরস্ক, জর্জিয়া, রাশিয়া, ইউক্রেন, রোমানিয়া এবং বুলগেরিয়া। 1 2 3 4 5 6, একদম ঠিক। আচ্ছা দেখেন, কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশ হলো আপনার 6টা। কয়টা বলুন তো? 6টা। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই মুহূর্তে রাশিয়া যুদ্ধ যেহেতু, সো রাশিয়া, ইউক্রেন, তুর্কিয়ে মানে তুরস্ক, তুর্কিয়ে মানে হলো কি তুরস্ক, একটাই কিন্তু। ওকে। আচ্ছা, বুলগেরিয়া ককেশাস অঞ্চলের আছে বুলগেরিয়া, তারপরে ককেশাস অঞ্চলের আছে, ককেশাস না, ইউরোপের হচ্ছে বুলগেরিয়া, আর ককেশাস অঞ্চলের আছে হচ্ছে কি বলেন তো? সেটি হচ্ছে জর্জিয়া, ঠিক আছে, জর্জিয়া এবং রোমানিয়া কিন্তু বাংলাদেশ থেকে সম্প্রতি তাদের কনসুলেট কিন্তু বর্তমানে উঠিয়ে নিয়ে গেছে। তাহলে রাশিয়া 1, ইউক্রেন 2, তুর্কি 3, বুলগেরিয়া 4, জর্জিয়া 5, রোমানিয়া 6। এই 6টি দেশ হলো আপনার কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশ। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কিন্তু মনে রাখতে হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের এবছর হয়তো বা আসতেও পারে, কোনটি অথবা কোনটি নয়। সো কোনটি বেশি করে জানলেই ভালো হলো। বেশি করে জানা এর অর্থ হচ্ছে আপনি মানে অপশনে যাই থাকুক না কেন, এই 6টা নাম আপনি মুখস্থ করবেন। ঠিক আছে, এই 6টা নাম কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্নটা লিখবেন, আমি কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো আপনারা প্রশ্নটা নিচে লিখবেন। আচ্ছা, আমি আগের দিন বলছিলাম যে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম এবছর খুবই গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, ঠিক আছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, এই টাইপের বিষয় থেকে প্রশ্ন আসলেও আসতে পারে। সো নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীর নামটা কি? একটু আপনারা কমেন্ট করবেন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কি? যদিও বাংলাদেশ বিষয়ের সাজেশন ক্লাস, এখনই আমি ঢুকবো আর 2-3টা প্রশ্ন করে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কি? একটু আপনারা কমেন্ট করবেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, আমি অপশন দেই, নাম কি? ক জেসিন্ডা আরদান, খ কেভিন
রাড, গ ক্রিস। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করবেন, আর যদি কেউ জানা থাকে তাহলে আপনি ডিরেক্ট লিখে দেন যে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কি, ঠিক আছে? ক্রিস হিপন্স, ঘ মার্ক টার্ভনুল। বলেন কে? আচ্ছা, এদের মধ্যে কে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী? নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, মৃত্যুঞ্জয় লিখছেন জেসিন্ডা আর্দান। জেসিন্ডা আর্দান অবশ্যই না। নবনীতা লিখছেন ক্রিস হিপকিন্স। আচ্ছা, হিপন্স নাকি হিপকিন্স, কি নামটা হবে যেন? হপকিন্স না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ক্রিস হপকিন্স হবে, হপকিন্স। আচ্ছা, এটি অ্যান্সার হবে গ নম্বর, ক্রিস হপকিন্স হলো বর্তমান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। আর জেসিন্ডা আর্ডান ছিল তার আগে, ইনি হলেন সদ্য সাবেক হয়ে গেছে কিন্তু। ওকে, জেসিন্ডা আর্ডান কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী নেই, কেননা তিনি কিন্তু হার্ভার্ডের মেবি টিচার হচ্ছেন, সব মানে রাষ্ট্রবিজ্ঞান বা এরকম এই টাইপের রাজনীতি বিজ্ঞান কিছু একটা পড়াবেন। ওকে, ক্রিস হিপকিন্স বা হপকিন্স হলো বর্তমান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম। আর বাকি যে দেশগুলো আছে আপনার একটু পড়ে যাবেন, কোনটা একটু বলি। ফিনল্যান্ড পড়বেন, তারপরে হচ্ছে আপনার ঋষি সুনাকটা পড়বেন, সুনাকের বংশ নিয়ে আসতে পারে, ভারতীয় বংশ এই টাইপের বিষয় আসতে পারে, ঠিক আছে। তারপরে পড়বেন হচ্ছে কানাডার নাম পড়বেন। তারপরে হলো বর্তমানে যে ব্রিটিশ রাজার নামটা অবশ্যই পড়বেন, আসতে পারে রানী দ্বিতীয় এলিজাবেথ থেকে প্রশ্ন আসতে পারে ইয়াতে যে সাম্প্রতিক চেঞ্জ হয়েছে যদি আমরা বলি, সেটা হচ্ছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দুইটা নামই পড়বেন, ঠিক আছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর নাম পড়বেন। তারপরে ইসরায়েলের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর নাম পড়বেন এবার। তারপরে সৌদি আরব প্রথম প্রধানমন্ত্রী নিয়োগ দিল বাদশাহ সালমানকে, MBSকে, মোহাম্মদ বিন সালমানকে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যেহেতু অনেক দিন পরে মানে হচ্ছে আপনার কিছুটা হলেও একক ক্ষমতা কিন্তু আপনার হ্রাস পেল বাদশার, সো এটা কিন্তু আপনার গুরুত্বপূর্ণ, সো এই কারণে এই নামটা পড়বেন। পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের প্রেসিডেন্টের নাম পড়বেন, আমাদের বর্তমান মহামান্য রাষ্ট্রপতির নাম অবশ্যই পড়বেন, এবং তার থেকে ঘুরাই ফিরাই প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই তো আমরা এগুলো একটু মোটামুটি প্র্যাকটিস করব। আর আজকে আমি যে কাজটা করব, এখন আমরা সাজেশন দিব, এবং সেই সাজেশনটা হবে বাংলাদেশ বিষয়গুলিতে আপনি আসলে লাস্ট মুহূর্তে এসে কোন কোন বিষয়গুলি পড়বেন। ওকে, আমরা এখন প্রবেশ করব বাংলাদেশ বিষয়গুলিতে সাজেশন। লাস্ট মুহূর্তে এসে আপনি কোন কোন বিষয়টা বেশি বেশি পড়বেন এবং গুরুত্বপূর্ণ। যদি কারো কাছে আমার কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল বইটা থেকে থাকে, আপনারা অবশ্যই ম্যানুয়াল বইটা খুলবেন প্রথম থেকেই। ওকে, কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল 2023, এখান থেকে আমি মোটামুটি বেস ধরে আমি সাজেশন দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যারা বইটা নেই, অথবা বইটা থাকলেও সমস্যা নেই, আপনি সাদা খাতায় লিখবেন যে এই বিষয়টা আমি অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়বো, ঠিক আছে, এবং কী ধরনের প্রশ্ন আসতে পারে। নিঃসন্দেহে এর বাইরেও কিন্তু আপনি পড়তে পারেন, অথবা যারা ধরেন একদম পড়া নেই এই মুহূর্তে, তার তো সব পড়ার সময়ও নেই, সো তার জন্য সাজেশন হলো আপনি লাস্ট মুহূর্তে এসে যে কাজটা করবেন, যে এই সব গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমি বলবো সেগুলো একটু পড়ে গেলে আপনার মোস্ট অফ প্রশ্ন আশা রাখি কমন পাবেন। ওকে, সো কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল বইটা এটা কিন্তু বেসিক সাম্প্রতিক মিলে আনো একটা বই। আর এই মুহূর্তে যদি আপনাদের কারো অনেক পড়া না থাকে, ধরেন আপনার লাস্ট মুহূর্তে এসে আপনি 15 দিন 10 দিনের জন্য আসলে কি পড়বেন, তাহলে আমি বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল বইটা একটু আপনি রিভিশন দিয়ে যান। আমরা আশা রাখি যে মিনিমাম 95% আপনি এখান থেকে অ্যান্সার করতে পারবেন। সো বইটা সবাই একটু সংগ্রহ করেন। এই একই বইয়ে বেসিক এবং সাম্প্রতিক দুইটাই আলোচনা করা আছে। ওকে, তাহলে আজকে আমরা এই বই থেকে সাজেশন দিব। আপনারা প্রথম যে বিগত সালের প্রশ্ন আসে সেগুলো তো পড়বেনই, বাট তার পাশাপাশি একদম আমরা যখন ঢুকবো বইটাতে আপনি লিখে রাখেন, সাদা খাতায় আপনি লিখে রাখেন যে আসলে আমরা কোন কোন বিষয় পড়ব এবং কোন কোন বিষয়কে আমরা গুরুত্ব দিব।
ওকে, আমাদের বইটার একদম প্রথমে রয়েছে বঙ্গবন্ধু প্রসঙ্গ, বঙ্গবন্ধু ও মুজিব বর্ষ। যদিও মুজিব বর্ষ এখন অত বেশি গুরুত্বপূর্ণ না, বাট তারপর আমরা জানি যে এখান থেকে অন্য অন্য তথ্যগুলো আছে। বঙ্গবন্ধু রিলেটেড যে আপনার অন্য অন্য প্রশ্নসমূহ আছে সেগুলো অবশ্যই পড়বেন, কেননা বঙ্গবন্ধুকে বাদ দিয়ে প্রশ্ন কখনোই হয় না। সো বঙ্গবন্ধু রিলেটেড বিষয় আপনারা সব পড়বেন। ওকে, এটা আপনারা অবশ্যই পড়বেন। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের পড়তেই হবে, মাস্ট পড়বেন। এরপরে আমরা যখন বইয়ের বেসিকে ঢুকবো, এই বেসিকে আপনারা দেখেন যে আমাদের একটা অধ্যায় আছে জনপদ নামে। আমাদের যে প্রাচীনতম ইতিহাস আছে বাংলাদেশের, এই প্রাচীনতম ইতিহাস থেকে জনপদ বিষয়টা আমাদের জন্য সব সময় গুরুত্বপূর্ণ। ওকে, আরেকটা বিষয় এখান থেকে একটু বলি। জনপদে যাওয়ার আগে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জাতীয় দিবস 24 পৃষ্ঠায় আছে। দেখেন যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জাতীয় দিবস, গুরুত্বপূর্ণ জাতীয় দিবস, এটা দেখবেন যে মাঝে মাঝে কমন চলে আসে। জাতীয় দিবস আমাদের অনেক পড়তে হয় না, বাট খুব কম পড়ে আমরা এখান থেকে কমন পেতে পারি। গুরুত্বপূর্ণ জাতীয় দিবস হচ্ছে আমাদের 24 পৃষ্ঠা। দেখেন 24 পৃষ্ঠা দেওয়া আছে গুরুত্বপূর্ণ জাতীয় দিবস, এবং এইখানে আপনার যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে মার্ক করা দেওয়া আছে। দেখেন, হয় এটাকে বোল্ড করে দেওয়া আছে, আর না হলে স্টার চিহ্নিত দেওয়া আছে, 3 স্টার 2 স্টার। এই 3 স্টারগুলো আপনারা একটু পড়ে গেলে আমরা আশা রেখে যে এখান থেকে কমন পাবেন। যদি দিবস থেকে প্রশ্ন হয় তাহলে আমাদের জাতীয় দিবস থেকে এখান থেকে আপনাদের কমন বাঁধবে। ঠিক আছে, এবার একটু যাব আমাদের প্রাচীনকাল থেকে। দেখেন যে প্রাচীনকাল থেকে সমসাময়িক কালের ইতিহাস, কৃষ্টি এবং সংস্কৃতি, অর্থাৎ প্রাচীন বাংলা। এই প্রাচীন বাংলা থেকে আমাদের যেই টাইপের প্রশ্ন আমরা অবশ্যই পড়বো, আমি টপিকের নাম লিখে দেবো শুধু, অর্থাৎ বইয়ের পৃষ্ঠা 26, পৃষ্ঠা 26-এ আপনারা পড়বেন হলো প্রাচীন বাংলা। এই প্রাচীন বাংলার কি পড়বেন? দেখেন যে প্রাচীন বাংলার পড়বেন হলো বঙ্গ থেকে বাংলাদেশ নামের উৎপত্তি কিভাবে হলো। এখানে দেখেন ধারাবাহিক একটা বিষয় আছে, বঙ্গ থেকে বাংলাদেশ যেভাবে এলো, বাংলাদেশ, এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারেন, বঙ্গ থেকে বাংলাদেশ যেভাবে এলো। এটা আপনারা আমার পেজে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল গ্রুপে আপনারা এটা পেয়ে যাবেন। বঙ্গ থেকে বাংলাদেশ, এটা আমি একদম ব্যাখ্যা করছি, ওই ভিডিওটা আপনারা দেখতে পাবেন, অথবা আমার জিকে উইথ শ্রাবণ চ্যানেলে আছে, আপনারা ওই চ্যানেল থেকে এই ভিডিওটা অবশ্যই দেখবেন। এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, যেমন শামসুদ্দিন ইলিয়াসরা সুবা বাংলা, পূর্ব বাংলা, বাঙ্গালা, বাংলাদেশ, দেশবাচক শব্দে বাংলা, এই টাইপের বিষয় কিন্তু আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় সহ বিসিএস এ প্রায় প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে আসছে। সো আপনারা এই বাংলা নামের উৎপত্তি সেটা একটু পড়বেন। ওকে, তারপর দেখেন বাঙালি জাতির উদ্ভব এবং বিকাশ, এটাও পড়বেন। আমাদের বাঙালি জাতির উদ্ভব এবং বিকাশ, বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ, যদি কেউ কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল থেকে পড়েন সুন্দর করে দেওয়া আছে। ওকে, এখানে খুব বেশি পড়তে হবে এটা এমন না, কিন্তু এর থেকে গুরুত্বপূর্ণ হলো প্রাচীন বাংলার জনপদ। প্রাচীন বাংলা জনপদ থেকে আপনি প্রশ্ন মোটামুটি পাবেনই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাচীন বাংলার জনপদ, ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে যা কিছু দেখছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জনপদ। আপনি দেখবেন এখান থেকে একটা দুইটা, অনেক সময় 3টা প্রশ্ন হয়েছে। আমাদের বিগত কয়েকটা বিসিএস এখান থেকে বাদ রয় না বললেই চলছে, বলতে পারি আমরা 28, 29। দেখেন যে 28, 29, 30 এই পৃষ্ঠাটা পড়লে আপনি এখান থেকে 1 বা 2 কমন পাবেনই, সেটা অবশ্যই পড়বেন। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জনপদ যদি আমরা বলি কোনগুলা, তাহলে আমরা বলবো এখান থেকে পুন্ড্র, বরেন্দ্র, বঙ্গ, সমতট, গৌড়। ওকে, তারপরে হলো সূক্ষ্ম, হরিকেল, চন্দ্রদ্বীপ অথবা বাকেরগঞ্জ, এই যেটা আছে, এগুলো আপনার অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কয়টাকে আপনারা একটু গুরুত্ব দিয়ে পড়বেন, এবং আমরা আশা রাখি যে এখান থেকে আপনি কমন পাবেনই। ঠিক আছে, এবার প্রাচীন বাংলার জনপদের পরে প্রাচীন বাংলার যে যুগ আছে, এই যুগ থেকে একটু আপনারা পড়বেন। প্রাচীন কয়েকটা গুরুত্বপূর্ণ যুগ আছে, এর মধ্যে যদি বলি আমরা মৌর্য যুগ, প্রথমে একটু বেশি বলবো কিন্তু, মৌর্য যুগ, ঠিক আছে, সম্রাট অশোক, সম্রাট অশোক, আর হলো কলিঙ্গ যুদ্ধ।
কলিঙ্গ যুদ্ধ পড়ে যাবেন। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি গুপ্ত যুগ, হ্যাঁ গুপ্তটাও পড়তে পারেন, গুপ্ত যুগ, গুপ্ত যুগ, ঠিক আছে। গুপ্ত যুগের পরে পরের পৃষ্ঠা আসি আমরা, পাল সাম্রাজ্য, অনেক গুরুত্বপূর্ণ, পাল সাম্রাজ্য অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। পালের পরে আমরা একটু আগাই যাই, দেখেন পালের পরে আপনি পড়বেন সেন বংশ, সেন যেহেতু একটা উত্থান পতনের টাইম, সো সেনটা পড়বেন। সেন রাজবংশ এর লাস্টের বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সেন থেকে যদিও আমাদের বিগত বিসিএস এ প্রশ্ন আসছে, বাট তারপরে আপনি একটু এটা এখান থেকে আবারও একবার ঝালাই করবেন, ঠিক আছে। আচ্ছা, সেনের পরে এসে আমরা একটু যাই মধ্যযুগ। আচ্ছা, মধ্যযুগ থেকে আপনি আসলে কি পড়বেন? মধ্যযুগ থেকে আপনার অনেক বেশি পড়তে হবে না, তবে বাংলায় সুলতানি আমল, বাংলায় যে সুলতানি আমল এটা পড়বেন। আমি যদি বলি বাংলায় সুলতানি আমল 41 পৃষ্ঠা, ওকে 41 পৃষ্ঠায় বাংলায় সুলতানি আমল, ঠিক আছে। বাংলায় সুলতানি আমলটা একটু গুরুত্ব দিয়ে পড়বেন। এখন এই বাংলায় সুলতানি আমল থেকে আপনি আসলে কি পড়বেন? যেমন ফখরুদ্দিন মোবারক শাহ, হুসেন শাহ, ফখরুদ্দিন মুবারক শাহ, ঠিক আছে। আর হলো আলাউদ্দিন হুসেন শাহ, ব্যক্তি হিসেবে অনেক গুরুত্বপূর্ণ, আলাউদ্দিন হুসেন শাহ, এই এনার সম্পর্কে যা কিছু তথ্য আছে এটা পড়বেন, ঠিক আছে। আলাউদ্দিন হুসেন শাহর পরে আমরা আসি একটু মুঘল সাম্রাজ্য। এই মুঘল সাম্রাজ্য থেকে আপনার অনেক, এই মুহূর্তে এসে আপনার অনেক পড়তে হবে না, একটু সাজেশন দিয়ে আপনি কোনটুকু পড়বেন, ঠিক আছে। আচ্ছা, মুঘল সাম্রাজ্য যদি আমরা পৃষ্ঠা বলি 43 পৃষ্ঠা দেখেন। আচ্ছা, ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য এইটা বেশি গুরুত্বপূর্ণ হওয়ার থেকে আমরা এখান থেকে কি পড়বো? এখান থেকে আমরা পড়বো হচ্ছে বাবর, বাবর পড়বো আর আকবর পড়বো। বাবর এবং আকবর দুইটা গুরুত্বপূর্ণ বেশি, বাবরের মাধ্যমে উত্থান হলো আর আকবরের মাধ্যমে হচ্ছে আপনার সব থেকে বেশি বিকশিত হলো যে মুঘল সাম্রাজ্য। এবং আকবরের বিষয়টা আমাদের বাঙালি সংস্কৃতির সাথে অনেক বেশি যুক্ত বিধায় আকবর গুরুত্বপূর্ণ। সো আপনার আকবর প্রসঙ্গটা একটু ভালো করে পড়বেন, ঠিক আছে। আচ্ছা, মুঘল সাম্রাজ্যের মাঝখানে একটি অধ্যায় আছে যেটি হলো শের শাহ। আমরা জানি হুমায়ুন এর সময় কিন্তু শের শাহ মাঝখানে কিছুটা হলেও এই ভারতবর্ষে মুঘলদের ছেদ ঘটায়, সো এই কারণে শের শাহ প্রসঙ্গটা একটু পড়বেন এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, শের শাহর পরে আমরা এখান থেকে একটু আগায় যাই। আচ্ছা, মুঘলদের আমল হলেও এখান থেকে আমাদের বাংলাদেশের একজন ব্যক্তি প্রসঙ্গে আপনারা পড়বেন, সেটি হলো ইসলাম খাঁ, ইসলাম খাঁ বা খান, অর্থাৎ যে হলো বাংলার সুবাদার ছিল, এবং এই কারণে ইসলাম খানটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমরা এরপর একটা এগিয়ে যাই, আধুনিক বাংলায় আসি। আপনারা টপিক লিখে নেবেন, যাদের কাছে বই নেই তারা টপিক লিখে নেবেন, আর যাদের কাছে বই নেই এই মুহূর্তে লাস্টে এসে আপনারা বইটা কিনে নিতে পারেন। বইটা কিন্তু অল্প কিছু বই আমাদের এখনো আছে বাজারে, সো আপনারা বইটা কিনে নেবেন যাদের কাছে বইটা একেবারেই নেই। আচ্ছা, একজন লিখছেন বাংলাদেশের নদী বন্দর কয়টি? আমরা কিছু কিছু আজাইরের বিষয় নিয়ে আলোচনা করি। নদী বন্দর কয়টি এটা আসলে গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো সর্বশেষ কোনটা। এই যে কয়টি নিয়ে আমাদের এত বেশি বাড়াবাড়ি না করলেও চলবে। নদী বন্দরের সংখ্যা লাস্ট কয়টা আপনারা একটু পারলে কেউ লিখে দেন, আমার এক্সাক্ট জানা নেই। ওকে, বাংলাদেশে বর্তমান নদী বন্দর কয়টা এটা আপনারা একটু কেউ পারলে লিখে দেন। আচ্ছা, কলিঙ্গ যুদ্ধ এই মুহূর্তে লাগবে না, অত বেশি গুরুত্বপূর্ণ না। সুর বংশ যে গুরুত্বপূর্ণ তাও না, ওকে। আচ্ছা, এরপরে দেখি আমরা কি পড়বো দেখেন। এরপরে আসবে আধুনিক বাংলা। আধুনিক বাংলায় এসে আমরা আসলে কি পড়বো? আচ্ছা, আধুনিক বাংলায় এসে আমাদের পড়তে হবে ইউরোপীয়দের আগমন, ইতিহাস এখান থেকে একটু বেশি, ঠিক আছে।
আমি একটু মুছলাম এখানে। আচ্ছা, আধুনিক যুগে এসে ইউরোপীয়দের আগমন লেখেন। ইউরোপীয়দের আগমন বলতে হলো আমাদের সংক্ষেপে পড়বেন। ইউরোপীয়দের আগমন, আর ঠিক এই টাইমটা ছিল হচ্ছে আমাদের নবাবী শাসন। নবাবী শাসন এটাও পড়বেন। নবাবী শাসনটা এসে আপনারা পড়বেন হচ্ছে প্রথম নবাবকে, লাস্ট নবাবকে, আলীবর্দী খাঁ, মুর্শিদ কুলি খাঁ। ঠিক আছে, আবারও বলি, এখান থেকে পড়বেন হচ্ছে আপনারা তিনজন ব্যক্তি, আলীবর্দী, এক দুই লাইন সামান্য, আলীবর্দী, মুর্শিদ কুলি, আর হলো কে লাস্টের নবাব, সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা। ওকে, এই তিনটা পড়বেন। তার মধ্যে এদের সম্পর্কে দুই এক লাইন করে পড়বেন। জাস্ট প্রথম নবাব হচ্ছে মুর্শিদ কুলি, সেটা পড়বেন, আর আলীবর্দী খান সিরাজউদ্দৌলার সম্পর্কটা কি এটা পড়বেন। এর থেকে আপনার বেশি এখান থেকে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের ইংরেজ আমল থেকে। আচ্ছা, এখন ইংরেজ আমলটা একটু আলাদা করে আমাদের পড়তে হবে, বাট ইংরেজ আমল থেকে আপনি সব পড়বেন না। ঠিক আছে, ইংরেজ আমল। আচ্ছা, ইংরেজ আমলে পড়বেন হচ্ছে আপনার কতিপয় সংস্কার। কতিপয় সংস্কার। ঠিক আছে, আমরা দেখতে পাই যে বিগত কয়েক বিসিএস এখান থেকে যে খুব বেশি একটা প্রশ্ন আসছে ইংরেজ আমল থেকে, ব্যাপারটা এমন না। সো ইংরেজ আমল থেকে আপনার অনেক বেশি পড়ে বেশি আগায় থাকার দরকার নেই। এখান থেকে কতিপয় সংস্কার, ধরেন হচ্ছে আপনার বিধবা বিবাহ আইন, চিরস্থায়ী বন্দোবস্ত, এই টাইপের যে সাল তথ্য কে, এই টাইপের প্রশ্নগুলো পড়বেন। ঠিক আছে, আচ্ছা, আর এখান থেকে যদি আমরা ইংরেজ আমলে কতিপয় বিদ্রোহ রয়েছে, সেই বিদ্রোহগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি আমি বলি যে ইংরেজ আমল থেকে আমরা স্পেসিফিকভাবে এখান থেকে আর কি কি পড়তে পারি, সেটা পড়বো হচ্ছে আমরা এখান থেকে, দেখেন, এক হলো তিতুমির, ফকির সন্ন্যাসী বিদ্রোহ, ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ঠিক আছে, আচ্ছা, আর আমরা পড়বো এখান থেকে বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ কিন্তু আপনার খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাই যে বিগত কয়েক বিসিএস এখান থেকে অনেক অনেক প্রশ্ন আসছে। এই যে বঙ্গভঙ্গ ও বঙ্গভঙ্গ হ্রদ, এই দুইটা প্রসঙ্গে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো বঙ্গভঙ্গ এবং বঙ্গভঙ্গ হ্রদ নিয়ে আমার বইয়ে খুব সুন্দর আলোচনা করা আছে। আমার মনে হয় যে এত সুন্দর করে আপনি কোথাও পাবেন না। সো বঙ্গভঙ্গ এবং বঙ্গভঙ্গ হ্রদ বিষয়টা একটু আপনার ভালো করে দেখবেন, এটা কিন্তু আমাদের এই মুহূর্তে আসতেও পারে। ঠিক আছে, সো বঙ্গভঙ্গ এবং বঙ্গভঙ্গ হ্রদ এই দুইটা বিষয় আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এরপরে আমরা এখান থেকে বিশাল করে স্কিপ করে সামনে এগিয়ে যাব। এর মাঝখানে কিন্তু অনেক অনেক ইতিহাস আছে, কিন্তু সেই ইতিহাসগুলো আমার জন্য এত বেশি গুরুত্বপূর্ণ না যে এই মুহূর্তে আমি লাস্টে এসে পড়তে পারি। সো লাস্টে এসে আমার পড়ার জন্য আমি কোথায় যাব? এই বঙ্গভঙ্গের ফলে এক লাফে চলে যাবেন আপনি ভাষা আন্দোলনে। ভাষা আন্দোলনে, এই ভাষা আন্দোলনে এসে আপনি কতিপয় তারিখ আছে, এই তারিখগুলো নিঃসন্দেহে আপনি পড়বেন। যেমন ভাষা দিবস, মানে 21 ফেব্রুয়ারির আগে ভাষা দিবস পালিত হতো কবে, এই টাইপের। আচ্ছা, ভাষা আন্দোলনে এসে আপনি যে এই বিষয়গুলো পড়বেন, এর মধ্যে একটা হলো তমুদ্দিন মজলিস। তমুদ্দুন মজলিস এবং এই প্রসঙ্গে যে তথ্য আছে সেগুলো পড়বেন। ওকে, এরপরে পড়বেন ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান কি, সেটা একটু পড়বেন। ঠিক আছে, এরপরে ভাষা শহীদ, ভাষা সৈনিক পড়বেন। ভাষা শহীদ আর হলো ভাষা সৈনিক প্রসঙ্গে পড়বেন। আচ্ছা, এখান থেকে পড়বেন হচ্ছে আপনি আরো কিছু বিষয়, সেটা হলো শহীদ মিনার প্রসঙ্গে পড়বেন। শহীদ মিনার, ওই যে আপনার প্রথম শহীদ মিনার কোথায় হয়, দেশের বাইরে কোথায় হয়, কে উদ্বোধন করে, এই সব বিষয়টা একটু আপনারা এখান থেকে গুরুত্ব দিয়ে পড়বেন। সো ভাষা আন্দোলনটাকে আপনারা এখান থেকে এভাবে পড়বেন। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে একটু স্কিপ করে সামনে চলে যাব, সেটি হলো 1954 সালে যাব। 1954 সালে যে ইয়াটা হয় সেটা হলো যুক্ত ফ্রন্টের নির্বাচন অথবা প্রাদেশিক নির্বাচন। প্রাদেশিক নির্বাচনে যুক্ত ফ্রন্ট একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ছিল, না দল না, জোট ছিল। সো এখান থেকে আপনি পড়বেন যুক্ত ফ্রন্ট প্রসঙ্গে, যুক্ত ফ্রন্ট, এবং এই সরকারে বঙ্গবন্ধু কি ছিল এটা গুরুত্বপূর্ণ। যুক্ত ফ্রন্ট সরকারে বঙ্গবন্ধু কি ছিল সেটা কিন্তু আপনার গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনি বঙ্গবন্ধু প্রসঙ্গটা একটু পড়বেন।
এবং এরপর যে মন্ত্রিসভা হয় এবং পরের মন্ত্রিসভা দুইখানেই দুই জায়গায় বঙ্গবন্ধু কোন মন্ত্রী ছিলেন সেটা আপনারা মনে রাখবেন এখান থেকে। ওকে, এরপরে আমরা এখান থেকে একটু সামনে এগিয়ে যাব, বেশ সামনে, সেটি হলো 6 দফা। 6 দফা থেকে আমরা দেখতে পাই বিগত প্রায় প্রত্যেক বিসিএস, এটা এমন একটা টপিক এখান থেকে আপনি প্রশ্ন পাবেনই। 6 দফা প্রসঙ্গ আপনার প্রতি বিসিএস এ এখান থেকে প্রশ্ন হয়। সো 6 দফাটাকে আপনি একটু পড়বেন, ক্রিটিক্যালি পড়বেন। ক্রিটিক্যালি পড়া তো আপনি বুঝছেন যে গতবার প্রশ্ন আসলে যে অর্থ সংক্রান্ত দফা কয়টা, আপনি চিন্তা করেন অর্থ সংক্রান্ত দফা 3টা নাকি 4টা, এটা কিন্তু আপনার বেশ একটা কনফিউজিং প্রশ্ন। সো 6 দফাটাকে আপনাকে পড়তে হবে ক্রিটিক্যালি, এবং মনে রাখবেন যে এই সব বিষয় কিন্তু আমাদের লিখিত পরীক্ষার জন্য কাজে লাগবে। সো আমরা এটাকে একটু ভালো করে পড়বো লাস্ট টাইমে এসে। ওকে, এবার দেখি আমরা এর পরের ইতিহাসটা হচ্ছে আমাদের গণ অভ্যুত্থান। গণ 69-এর গণ অভ্যুত্থান ও তার আগে পড়ব হলো আমরা আগরতলা মামলা। আগরতলা মামলা, ঠিক আছে? এই আগরতলা মামলায় বঙ্গবন্ধু কত নং আসামি ছিল, জহুরুল হক কত নম্বর ছিল, এই টাইপের বিষয়গুলো থেকে পড়বেন। এবং সেই প্রেক্ষাপটে আসলে হচ্ছে আমাদের 69-এর গণ অভ্যুত্থান। সো অভ্যুত্থান কিন্তু আমার জন্য এই কারণে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরের টপিকটা হলো আমাদের 1970 সালের নির্বাচন। মেইন কথা হচ্ছে আমাদের এখন পড়তে হবে আওয়ামী লীগ এখান থেকে কি পাইছে, এখান থেকে আওয়ামী লীগ আসলে কি পাইছে সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো 70-এর নির্বাচনটা আপনারা পড়বেন। তারপরে আসি আমরা 1971 সালে। আমাদের পড়তে হবে মূলত যেই তারিখগুলো পড়বেন, তারিখ দেখেন 2 থেকে 26 মার্চ। এই 2 থেকে 26 মার্চের প্রত্যেক দিনের যে তারিখগুলো আছে সেই তারিখে কি ঘটছে, কোথায় ঘটছে, সেগুলো গুরুত্বপূর্ণ। আমরা জানি যে 2 থেকে 25 মার্চ ছিল হচ্ছে মানে পূর্ব পাকিস্তানে ছিল কি বলতো, অসহযোগ আন্দোলন। এই অসহযোগ আন্দোলনের প্রত্যেক দিন কি ঘটছিল সেটা গুরুত্বপূর্ণ। 3 তারিখ কি ঘটছিল আমরা সবাই জানি, 2 তারিখ কি ঘটছিল সবাই জানি। 2 তারিখ ঘটছিল হচ্ছে জাতীয় পতাকা, এগুলো আমি স্পেসিফিক বললাম না, কিন্তু 2 তারিখে হচ্ছে আপনার 2 মার্চ জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেই পতাকা কোথায় তৈরি হয়, কিভাবে হয়েছে সেটা পড়বেন। 3 তারিখে সেই জাতীয় পতাকা কিন্তু প্রথম আনুষ্ঠানিকভাবে কিন্তু জাতীয় সঙ্গীতের সাথে মানে হচ্ছে পতাকা উত্তোলন করা হয়, এবং সেটি হচ্ছে পল্টন ময়দানে। এবং সেই দিন কিন্তু আপনার বঙ্গবন্ধু উপস্থিত ছিলেন, এবং সেই দিনে কিন্তু আপনার বঙ্গবন্ধুর উপস্থিতিতে ছাত্রলীগের সেক্রেটারি শাহজাহান সিরাজ কিন্তু আপনার স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করে 3 তারিখে। ওকে, এরপরে 7 তারিখ। 7 তারিখ তো অনেক গুরুত্বপূর্ণ, বুঝতেই পারছেন, 7 মার্চের ভাষণ। তাহলে এর পরেরটা হলো আপনার 7 মার্চের ভাষণ। 7 মার্চের ভাষণ। আচ্ছা, তারপরে পড়বেন 19 মার্চ। 19 মার্চে কি ঘটছিল আমরা সবাই জানি। 19 মার্চে হচ্ছে পাকিস্তান একজন ব্রিগেডিয়ার জাহানজেব, সে কিন্তু গাজীপুরে গেছিল অস্ত্র আনতে, এবং সেই গাজীপুরে যাওয়ার পথে কিন্তু সেইখানে কিন্তু ইপিআর বা 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা কিন্তু এই জাহানজেবের অস্ত্র আনতে যাওয়ায় প্রতিরোধ সৃষ্টি করে, এবং মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ কিন্তু গড়ে ওঠে গাজীপুর থেকে। তার মানে 19 মার্চ থেকে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছিল, তাই না আমরা বলতে পারি। এরপরে 25 মার্চ 26 মার্চ খুবই গুরুত্বপূর্ণ। 25 মার্চ আমাদের গণহত্যা দিবস, অপারেশন সার্চলাইট, এই প্রসঙ্গগুলো পড়বেন। 26 মার্চের স্বাধীনতা ঘোষণা আমরা বুঝতে পারি, এই ঘোষণা প্রসঙ্গে প্রথম কোথায় যায়, কি মাধ্যমে কিভাবে ঘোষণা করা হয়, এই বিষয়ে আমার ক্লাসগুলো আছে, আপনারা আমার যে কোনো একটা ক্লাস ভালো করে দেখে নেবেন। ওকে, সো আমি এখান থেকে আর বিস্তারিত বললাম না তারিখ থেকে। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে আমরা জানি যে পরের প্রসঙ্গটা যদি আমরা যাই তাহলে আমাদের বুঝতে হবে সেটা হলো পরের প্রসঙ্গটা মুক্তিযুদ্ধ থেকে আমরা পড়ব, এবং সেই প্রসঙ্গটা হলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। ওকে, তারপরে পড়বেন হচ্ছে মুক্তিযুদ্ধ থেকে আপনারা কি পড়বেন, পড়বেন হচ্ছে আপনার মুজিবনগর সরকার, এই সংক্রান্ত সাংবিধানিক অনুচ্ছেদগুলো পড়বেন। ওকে, মুজিবনগর সরকার অবশ্যই পড়বেন। আচ্ছা, তারপরে পড়বেন মুজিবনগর সরকার থেকে আপনার প্রত্যেক বিসিএস এ প্রশ্ন হয়, এটা কিন্তু আপনার 6 দফার মতো গুরুত্বপূর্ণ একটা টপিক। সো মুজিবনগর সরকার শুধুমাত্র ইম্পর্টেন্ট না, এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং দেখবেন কিছু কিছু মন্ত্রী পদ আছে যেগুলো আমাদের বইয়ে নেই, কিন্তু আমরা জানি যে মনে রাখবেন যে
যেসব বিষয় উল্লেখ নাই তার প্রায় প্রত্যেকটাই প্রধানমন্ত্রী। মানে ব্যাপারটা কিরকম, ধরেন অর্থ পরিকল্পনা, ঠিক আছে, বিভাগ, মন্ত্রণালয় কিন্তু বলে নাই, অর্থ এবং পরিকল্পনা বিভাগ গতবার প্রশ্ন আসছিল, এটি হলো আপনার প্রধানমন্ত্রীর অধীনে। আমরা জানি যে যেসব বিষয় উল্লেখ নাই সেই সব বিষয়ে বেশিরভাগ দায়িত্বে ছিল প্রধানমন্ত্রী অর্থাৎ তাজউদ্দিন আহমেদ। আমরা মোটামুটি চোখ বুঝে আনসার দিতে পারি এটা হলো তাজউদ্দিন আহমেদ, বুঝছেন তো? সো মুজিবনগর সরকারের কোন মন্ত্রণালয়ের কে প্রধান ছিল, কোন মন্ত্রী ছিল, এই বিষয়টা কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ। একটু ভালো করে পড়বেন, মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন হয়, প্রত্যেক বছর আমাদের এখান থেকে প্রশ্ন এসে থাকে। সো আমরা অনেক গুরুত্ব দিয়ে পড়বো মুজিবনগর সরকারকে। ঠিক আছে, আমরা যারা এই মুহূর্তে যুক্ত আছি সবাই কিন্তু ঘুমায় গেছি একেবারে। সো আমরা একটু সবাই লাইক কমেন্ট দিব, আরেকবার একটু লাইক কমেন্ট দিবেন, এবং যারা নতুন যুক্ত হয়েছেন তারা আরেকবার একটু শেয়ার দিবেন। ওকে, যারা নতুন যুক্ত হলেন তারা একটু শেয়ার দিবেন। আচ্ছা, তারপরে আমাদের মুক্তিযুদ্ধ চলমান আমরা জানি, এরপরে আমরা একটু পড়বো সেক্টর এবং সেক্টর কমান্ডার প্রসঙ্গটা। সেক্টর এবং সেক্টর কমান্ডার, মুক্তিযুদ্ধ থেকেই বলতেছি, সেক্টর সেক্টর কমান্ডার। সেক্টর এবং সেক্টর কমান্ডার প্রসঙ্গ পড়বো আমরা। সেক্টর ও সেক্টর কমান্ডার, এখান থেকে পড়বো আমরা এমএজি ওসমানী, পড়বো আমরা মুক্তি বাহিনী, পড়বো আমরা মুক্তিযুদ্ধে বিদেশিদের ভূমিকা। বিদেশিদের বলতে কি, বিদেশি দেশের আর কি, দেশ পড়বো আমরা। দেশ, দেশ মানে আপনারা বুঝতেই পারছেন, মানে হলো ভারত, বিশেষ করে ভারত, সোভিয়েত ইউনিয়ন, ড্যাশ ড্যাশ, ভুটান, এদের ভূমিকা কি ছিল এগুলো আমরা পড়বো। আর পাশাপাশি চীন মার্কিন তো জানেনই নেগেটিভ ভূমিকা, এটা কিন্তু নেগেটিভ ভূমিকা, সেটা ওইভাবে আসতে পারে। আচ্ছা, আমরা মুক্তিযুদ্ধ থেকে পড়বো হলো বিশেষ করে কনসার্ট ফর বাংলাদেশ, ঘন ঘন প্রশ্ন আসে, কনসার্ট ফর বাংলাদেশ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখবেন যে ঘন ঘন এখান থেকে বেশি আছে প্রশ্ন এসে থাকে। এই কনসার্ট ফর বাংলাদেশের আপনার রবিশঙ্কর, জর্জ হ্যারিসন, কোথায় অনুষ্ঠিত হয়, এই সব প্রসঙ্গ থেকে আমরা একটু গুরুত্ব দিয়ে পড়ব, ঠিক আছে? সো এটা হলো আমাদের মুক্তিযুদ্ধ প্রসঙ্গ গেল। তারপরে আমরা এখান থেকে আরো কি কি পড়তে পারি, লাস্টের দিকে এসে আমরা পড়ব হচ্ছে খেতাব। মুক্তিযুদ্ধে যেসব খেতাব দেওয়া হয় সেই খেতাব থেকে আমরা পড়ব বিশেষ করে বীর শ্রেষ্ঠ। বীর শ্রেষ্ঠ প্রসঙ্গটা আপনারা পড়বেন যে 7 জন বীর শ্রেষ্ঠ রয়েছে, এই 7 জন বীর শ্রেষ্ঠর কার কি অবদান, কোথায় জন্ম, কোথায় মৃত্যু, আর কোথায় কবর বর্তমানে, এই সব বিষয় আপনারা একটু পড়বেন, কেননা বীর শ্রেষ্ঠ থেকে কিন্তু আপনার এই ধরনের প্রশ্ন এসে থাকে। আর হলো বাকি যে 3টা বীরত্বসূচক উপাধি আছে জীবিতদের মধ্যে, এদের সংখ্যাটা পড়বেন, সংখ্যাটা গুরুত্বপূর্ণ, যে স্বাধীনতা যুদ্ধে কতজন পেয়েছেন, বর্তমানে কতটা, মানে হচ্ছে আপনার বীর উত্তম কজন, বীর বিক্রম কজন, বীর প্রতীক কজন, এই সব বিষয়গুলো আপনারা পড়বেন। ওকে, তাহলে আমরা আমাদের প্রথম অধ্যায়টা অনেক বড়, এবং প্রথম অধ্যায় যা কিছু বললাম এখানে কিন্তু আপনার মিনিমাম মনে রাখবেন যে আপনার 10টা থেকে 15টা প্রশ্ন হবে এই অধ্যায় থেকে, এতক্ষণ যা বললাম, এবং বেশিরভাগ প্রশ্ন হবে যতগুলো এই যে বললাম বিষয়, সেই সব বিষয় থেকে আপনার বেশিরভাগ প্রশ্ন আশা রেখে আমাদের কমন আসবে। সো এই বিষয়গুলোকে আপনারা গুরুত্ব দিয়ে পড়বেন, এইসব রাজবংশ, এইসব ঘটনা, এগুলোকে আপনারা একটু সবাই গুরুত্ব দিয়ে পড়বেন। ওকে, এবার যাব আমরা হচ্ছে পরবর্তী অধ্যায় থেকে আমরা আসলে কি পড়তে পারি, অর্থাৎ পরবর্তী অধ্যায় থেকে হচ্ছে আমাদের কি পড়া যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, পাকিস্তানের আত্মসমর্পণ, এটাও একটু পড়েন আপনারা, পাকিস্তানে যে আত্মসমর্পণ করলো সেটাও একটু পড়বেন, ঠিক আছে? পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ সেটা আপনারা পড়বেন। আচ্ছা, এবার একটু যাই আমরা পরবর্তী ইম্পর্টেন্ট বিষয়টা, যদি আমি বলি সেটা হচ্ছে আমাদের সংবিধান। সংবিধানটা কিন্তু অবশ্যই দ্বিতীয় গুরুত্বপূর্ণ, অর্থাৎ বাংলাদেশ বিষয়গুলিতে আমাদের প্রথম অধ্যায়ের পরে সেকেন্ড লার্জেস্ট অধ্যায় যদি আমি বলি তাহলে আমাদের বলতে হবে সংবিধান। এখন সংবিধান থেকে আমরা 2টা বিষয়
কয়েকটা বিষয় আমরা এখানে পড়বো, যদি ভাগ করি এভাবে। একটা হলো ব্যাকগ্রাউন্ড। সংবিধানের ব্যাকগ্রাউন্ড বলতে আমরা কি বুঝি, মানে সংবিধান রচনার প্রেক্ষাপট। ঠিক আছে, সংবিধানের ব্যাকগ্রাউন্ড থেকে আমরা পড়বো, সেটা হলো প্রেক্ষাপট। ব্যাকগ্রাউন্ড মানেই প্রেক্ষাপট। এই প্রেক্ষাপট থেকে মানে হচ্ছে আমাদের কিভাবে সংবিধানটা আসছে, গণপরিষদ কি, গণপরিষদ কবে গঠিত হলো, এই সব প্রসঙ্গটা আমরা একটু ভালো করে পড়বো। এখান থেকে আপনারা জানেন যে একটা প্রশ্ন হবেই, এখান থেকে আপনাদের মোটামুটি একটা প্রশ্ন হবেই ব্যাকগ্রাউন্ড থেকে। ধরেন মোট সদস্য কয়জন ছিল, গণপরিষদের মেম্বার মোট কত, প্রথম সভাপতি কে, ঠিক আছে, এখানে কোন কোন দাবি উত্থাপিত হয়, অধিবেশন কোথায় বসে, হ্যাঁ, একমাত্র বিরোধী দলীয় সদস্যকে, নারীকে, এই সব বিষয় যেগুলো আমার জানা আছে, কে স্বাক্ষর করেনি, ঠিক আছে, তারপরে কে এটা হাতে লিখছে, এই সব প্রসঙ্গ থেকে হচ্ছে আমাদের প্রশ্ন আসে একটা, মোটামুটি একটা প্রশ্ন আসে। কে গণপরিষদ আদেশ জারি করে, এই সব বিষয় হচ্ছে আমাদের প্রশ্ন এসে থাকে। কে সংবিধান আদেশ জারি করে, গণপরিষদ আদেশ আর সংবিধান আদেশ কিন্তু আপনারা ভিন্ন ভিন্ন। এটা আপনারা সংবিধানের আমি দু একটা রিভিউ ক্লাস নিয়ে নিব, তাহলে আপনারা এটা মোটামুটি বুঝতে পারবেন সংবিধান থেকে আসলে আমরা কি পড়ব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড পড়বেন। আর এরপরে অনুচ্ছেদ একটু আসি আমরা। অনুচ্ছেদ দেখেন, মনে রাখবেন 1 থেকে 47, এই যে 47 পর্যন্ত যে অনুচ্ছেদগুলো আছে, এটা আপনার প্রত্যেকটা পড়তে হবে। এটা হলো আপনার বেসিক টাইপের বিষয়, বাকিটা এসে আপনার সাজেশন দিতে পারি আমরা। অনুচ্ছেদ 1 থেকে 47 আপনার সম্পূর্ণ মুখস্থ আমরা বলতে পারি, মানে হলো আপনাকে এখানে প্রত্যেকটা পড়তে হবে। ঠিক আছে, প্রত্যেকটা অনুচ্ছেদে কি বলা আছে, 17তে কি বলা আছে, 18তে কি বলা আছে, 19-এ কি বলা আছে, 23-এ কি আছে, এগুলো আপনার একদম মুখস্থ করতে হবে। সো 1 থেকে 47-এর মধ্যে কোনো সাজেশন নেই। ঠিক আছে, বরঞ্চ এখানে আপনি ভেঙে ভেঙে পড়বেন। যেমন মৌলিক অধিকার কোনটা, মৌলিক অধিকার কতগুলা, অনুচ্ছেদ কোনগুলা, এখানে মৌলিক অধিকার সমূহ আপনারা একটু ভালো করে পড়বেন। ঠিক আছে, আবার জরুরি অবস্থার সময় কোন কোন মৌলিক অধিকার আপনি ভোগ করতে পারবেন না, সেটাও একটু জানবেন। ওকে, আচ্ছা, বাংলাদেশের বসবাসরত নাগরিকদের পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত বিদেশিরা কোন কোন মৌলিক অধিকার ভোগ করতে পারে, এটাও একটু দেখবেন। আচ্ছা, পাশাপাশি যুদ্ধ অপরাধী হলে, ওকে, যুদ্ধ অপরাধী বা মানবতা বিরোধী অপরাধী হলে তারা আবার কোন কোন মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে, সেটাও একটু পড়বেন। যদি আপনার মৌলিক অধিকার বরখেলাপ হয়, তাহলে আপনি কোন অনুচ্ছেদ বলে আপনি মামলা করতে পারবেন। যদিও এটা গত বিসিএস আমাদের প্রশ্ন আসছিল, দেখেন ক্রিটিক্যালি প্রশ্ন আসছে। তো সংবিধান থেকে আমাদের একটু এই 1 থেকে 47 আপনাকে সম্পূর্ণ পড়তে হবে, সম্পূর্ণ পড়তে হবে এবং বুঝে পড়তে হবে। এবং এইখানে দেখেন যে আমার বইয়ে আমি ভালো করে এটা আপনাদেরকে ইয়া করে দিয়েছি, সংবিধান দেওয়ার পরে আমি আবার এটা ব্যাখ্যা আকারে দেখেন 182, 83, 84, 85, 86, 87, 88, 89, 90 এই পর্যন্ত আবার আমি আপনাদের ব্যাখ্যা দিয়ে দিছি। সো আপনার লিখিত পরীক্ষার জন্য ভবিষ্যতে এটা আপনার কাজে লাগবে। সাংবিধানিক পদ, সাংবিধানিক প্রতিষ্ঠান, এগুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ। সাংবিধানিক পদ এবং সাংবিধানিক প্রতিষ্ঠান, এই দুইটা আপনারা ভালো করে পড়বেন। এটা আপনার অলওয়েজ পরীক্ষায় প্রশ্ন আসে, সাংবিধানিক পদ এবং সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে। ঠিক আছে, এর পাশাপাশি যে আমাদের পরবর্তী অনুচ্ছেদ সমূহ আছে 47-এর পরে, এর মধ্যে রাষ্ট্রপতি সংক্রান্ত অনুচ্ছেদ যেগুলো আছে, রাষ্ট্রপতি এবছর খুবই গুরুত্বপূর্ণ, স্পিকার গুরুত্বপূর্ণ, নির্বাচন সংক্রান্ত যা কিছু আছে, নির্বাচন ও নির্বাচন কমিশন সংক্রান্ত যা কিছু আছে সবই আপনাদের পড়তে হবে। রাষ্ট্রপতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা রাখি যে আপনারা রাষ্ট্রপতি থেকে প্রশ্ন আসবে। আপনারা জানেন কিনা যে এবছর, ঠিক আছে, আমাদের স্পিকার শপথ পড়াইছে মোট 2 বার। আমরা জানি যে স্পিকারের আগে কিন্তু রাষ্ট্রপতিকে শপথ পড়ায় বর্তমানে কি স্পিকার। আমরা জানি যে নতুন আমাদের যে সংশোধনের পরে, পঞ্চদশ সংশোধনের পরে হলো আপনার রাষ্ট্রপতিকে, নাকি পঞ্চদশ নাকি অষ্টদশ, যাও আর কি, মানে হচ্ছে লাস্ট আব্দুল হামিদ সেকেন্ড মেয়াদে যে শপথ নেন, সেই শপথ পড়ায় হচ্ছে আপনার স্পিকার। আর এবার নতুন রাষ্ট্রপতি 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি যে শপথ পড়েন এটি পড়ায় হচ্ছে আপনার স্পিকার। বাট এর আগে কিন্তু আমাদের রাষ্ট্রপতিকে শপথ পড়াতে হচ্ছে আপনার কে বলেন তো, সেটা হচ্ছে আপনার বাংলাদেশের প্রধান বিচারপতি। বাট এখন পড়ায় কে, সেটা হচ্ছে আপনার স্পিকার। এটা কোন সংশোধনীতে আসছে, সপ্তদশ নাকি পঞ্চদশ, না সরি সপ্তদশ মনে হয়, অর্থাৎ 17তম সংশোধনীর মাধ্যমে হচ্ছে এটা আপনার এভাবে করে চেঞ্জ হয়েছে। সো এটা আপনারা একটু পড়বেন। ঠিক আছে,
আচ্ছা, এরপরে আসি আমরা। সো রাষ্ট্রপতি প্রসঙ্গটা গুরুত্বপূর্ণ। আমি বললাম যে 1 থেকে 47-এর বাইরে আপনারা কি পড়বেন? রাষ্ট্রপতি, স্পিকার, নির্বাচন কমিশন, আর এর পাশাপাশি আপনি পড়বেন, আমি পদ থেকে যদি বলি, আর কোনো পদ গুরুত্বপূর্ণ আছে আপনারা একটু পারলে কমেন্ট করেন। আর কোনো, আচ্ছা কোন বুক এটা? এই বইটার নাম হলো কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল। এটা শুনতে সাম্প্রতিক মনে হলো, সাম্প্রতিকের বই না কিন্তু এটা হলো আপনার সাম্প্রতিক বেসিক মিলিয়ে একটা বই, মানে বলতে পারি আমরা লাস্ট মুহূর্তে সাজেশন ভিত্তিক বই এই কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল। এই যে গ্রুপটা থেকে আপনারা ক্লাস করতেছেন, যে পেজটা, ওই পেজের নামেই কিন্তু ওই একই নামেই হচ্ছে আপনার আমাদের আবার কি আছে, একই নামে হচ্ছে আমাদের আবার গ্রুপ আছে, ঠিক আছে? এই তাহলে আমাদের সংবিধান থেকে আমরা কি পড়বো সেটা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারি। ও, আমরা আরেকটা জিনিস দেখবো সংবিধান থেকে, সেটা হচ্ছে ইয়া প্রসঙ্গে সুপ্রিম কোর্ট, এটাও পড়বেন। সুপ্রিম কোর্টে কিন্তু আপনার মাঝে মাঝে প্রশ্ন আসে এই প্রসঙ্গে। ওকে, বাট সংবিধান তো পুরোটাই পড়বেন, বাট আমি বললাম এগুলো হলো বেশি গুরুত্বপূর্ণ এবছর আসার জন্য, ঠিক আছে? আচ্ছা, এবার একটু আমরা যাই। তাহলে আমাদের 2টা গুরুত্বপূর্ণ বিষয় আমরা পেয়ে গেলাম। এই 2টা, এই বাংলাদেশের প্রথম অধ্যায় যেটা এতক্ষণ ইতিহাস বললাম আর সংবিধান বললাম, এই 2টা যদি আপনি ভালো করে পড়েন তাহলে বাংলাদেশ বিষয় বলে 30 যে নম্বর আছে, এই 30 নম্বরের মধ্যে মিনিমাম 20 নম্বর পাবেন এখান থেকে। অর্থাৎ আমি 30-এর মধ্যে বলতে পারি 20 পাবেন এই 2টা অধ্যায়ে, ঠিক আছে? প্রথম অধ্যায় আর সংবিধান, এই 2টাই হচ্ছে আপনার বেশি গুরুত্বপূর্ণ। ইভেন লিখিত পরীক্ষাও কিন্তু আমাদের এই 2টা অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভাইবার জন্য আমাদের এই 2টা অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ। সো এই 2টাকে আপনারা অনেক অনেক গুরুত্ব দিয়ে পড়বেন, ঠিক আছে? এবার একটু আসি আমরা বাংলাদেশের কৃষি থেকে। আচ্ছা, বাংলাদেশের কৃষি থেকে আপনি কি পড়বেন? কৃষি থেকে পড়বেন হচ্ছে আপনি ধান, গম, ঠিক আছে? ধান সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধানের মৌসুম টৌসুম ইত্যাদি পড়বেন। গম পড়বেন ইলিশ, চা, আর হলো ফসলের জাত, ধরেন ডেলফোস কি, অমুক তমুক, এগুলো হচ্ছে আপনার বেশি প্রশ্ন আসে। ফসলের জাত পড়বেনই, দেখবেন ফসলের জাত থেকে আপনার ঘন ঘন প্রশ্ন হয়, ঠিক আছে? এখান থেকে হচ্ছে আপনি এগুলোকে অনেক গুরুত্ব দিয়ে পড়বেন। আচ্ছা, কৃষির সাথে একটু যুক্ত করবেন সুন্দরবনকে একটু যুক্ত করবেন। কৃষির সাথে হচ্ছে আপনার সুন্দরবনটাও পড়তে পারেন। সুন্দরবনের আলাদা কোনো অধ্যায় নেই, সো এটাকে আপনি এভাবে পড়বেন, ঠিক আছে? আমরা পরবর্তী অধ্যায়ে যাই। পরবর্তী অধ্যায়টা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা এবং উপজাতি, ঠিক আছে? জনসংখ্যা ও উপজাতি, এই প্রসঙ্গটা থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবছর জনশুমারি 2021, যেটা হলো 22 সালে হয়, আর পরবর্তীটা হবে 2031। এইখান থেকে আপনারা তথ্য ভিত্তিক করবেন। আমাদের জনশুমারির কিন্তু চূড়ান্ত রিপোর্ট দিয়ে দিয়েছে। সো চূড়ান্ত রিপোর্ট যেহেতু দিয়েই দিছে, সেহেতু খানাপদ জনসংখ্যা, অমুক তমুক, মোট জনসংখ্যা কত, এবং বিভিন্ন পার্সেন্টেজ নিয়ে প্রশ্ন আসতে পারে। শিক্ষা কত, নারী কত, দেশে পুরুষ কত, এই টাইপের বিষয় থেকে হচ্ছে আমাদের জনশুমারি থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এটা জনশুমারি। আর এরপরে আসে হচ্ছে আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠী। বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা বর্তমানে কত অ্যাকর্ডিং টু জনশুমারি 2022, বুঝছেন কিনা? অর্থাৎ উপজাতি প্রসঙ্গটা আপনারা জনশুমারি থেকে মিলিয়ে পড়বেন, এবং এখান থেকে মিলিয়ে পড়লে আপনার লাভ কি হবে দেখেন, যে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বৃহত্তম উপজাতি কোনটা, দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটা, তৃতীয় বৃহত্তম উপজাতি কোনটা, মানে অ্যাকর্ডিং টু জনশুমারি 2022-এর সাথে এই উপজাতীয় প্রসঙ্গটা আপনারা মিলিয়ে পড়বেন। মোট মানে হচ্ছে আপনার উপজাতির সংখ্যা কত, ঠিক আছে? এইসব বিষয় পড়বেন। এবং পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 3-4টা আছে, যেমন চাকমা, মারমা, মণিপুরি, সাঁওতাল। আবারও বলি, চাকমা, মারমা, মণিপুরি, সাঁওতাল, এই 4টা উপজাতি প্রসঙ্গে আপনারা একটু ভালো করে পড়বেন, ঠিক আছে? তাহলে এটা গেল এই অধ্যায়টা। তারপরে আসি আমরা আমাদের পরবর্তী অধ্যায় যদি আমরা বলি, তাহলে আমরা কি পড়ব? সেটা হচ্ছে আপনার প্রসঙ্গে বাংলাদেশের অর্থনীতি, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশের অর্থনীতি থেকে আমাদের যে প্রশ্নগুলো হয় তা বেশিরভাগ সাম্প্রতিক। সো এখান থেকে
আচ্ছা, অর্থনীতি থেকে আপনি কি পড়বেন? এখান থেকে অবশ্যই আপনি সাম্প্রতিক পড়বেন, সাম্প্রতিক আপডেট পড়বেন। ঠিক আছে, এই আপডেটগুলোর মধ্যে কি কি হতে পারে? এক হতে পারে হচ্ছে আপনার জিডিপি, জিডিপির আকার। ঠিক আছে, বাংলাদেশের জিডিপির আকার কত এইসব পড়বেন। মাথাপিছু আয় পড়বেন, মাথাপিছু আয়, মাথাপিছু জিডিপি, একটু আগে যেটা বললাম অলরেডি আপনারা লেখাইছি, জিডিপি এটা পড়বেন, মাথাপিছু জিডিপি পড়বেন। ঠিক আছে, আচ্ছা, বাংলাদেশ বিশ্বের কততম অর্থনীতি এই প্রসঙ্গটা পড়বেন। বিভিন্ন প্রবৃদ্ধি পড়বেন, প্রবৃদ্ধি, প্রবৃদ্ধিটা গুরুত্বপূর্ণ, প্রবৃদ্ধির হার। আচ্ছা, মুদ্রাস্ফীতি পড়বেন, মুদ্রাস্ফীতিটা গুরুত্বপূর্ণ। আর তো বাজেট সমীক্ষা পড়বেনই, বাজেট প্লাস সমীক্ষা মানে অর্থনৈতিক সমীক্ষা 2022, আর বাজেট কিন্তু 2022ই পড়বেন, কারণ 23 তো আর দিবে না, 23 তোর পরীক্ষার আগে আপনি পাচ্ছেন না। সো বাজেট সমীক্ষা থেকে অবশ্যই আপনাকে এটা মিলিয়ে না পড়েন। ঠিক আছে, আর বিবিএস এর কোনো আপডেট থাকলে, বিবিএস মানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বিবিএস এর আপডেট পড়বেন কয়েকটা, সব না। দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আপডেট দেয়, সেই আপডেটগুলো লাস্টটা পড়বেন। বিবিএস এর আপডেট খুব ভিতরে এসে এখানে পড়তে হবে, ব্যাপারটা এমন না। আর অর্থনীতি প্রসঙ্গ আসলে আমাদের একটা বিষয় চলে আসে, সেটি হচ্ছে আপনার ব্যাংক প্রসঙ্গ। এই ব্যাংক প্রসঙ্গ থেকে আপনার মোট কয়টা এই সেই তফসিলি মফসিলি এগুলো পরীক্ষা আসবে না আশা রাখি, কিন্তু বাংলাদেশ ব্যাংক নিয়ে স্পেসিফিক প্রশ্ন হতে পারে। তাহলে আপনারা বাংলাদেশ ব্যাংক আর সোনালী ব্যাংকের নাম চেঞ্জ হয়েছে তাই, বাংলাদেশ ব্যাংক আর সোনালীটা একটু একবার দেখবেন, সোনালী ব্যাংকের বর্তমান নামটাম কি এর বেশি না কিন্তু। ওকে, বাংলাদেশ ব্যাংক এবং সোনালী ব্যাংক এই দুইটা প্রসঙ্গটা একটু আপনারা অল্প করে দেখবেন, খুব বেশি না। সো এইটা হলো আমাদের অর্থনীতি থেকে লাস্ট আপডেট, অথবা কি পড়তে হবে সেইটা আমরা দেখলাম। ঠিক আছে, এবার একটু আসি আমরা বাংলাদেশের পরবর্তী বিষয়টা যদি আমরা আসি, সেটি হলো শিল্প বাণিজ্য, শিল্প ও বাণিজ্য। আচ্ছা, বাংলাদেশের শিল্প এবং বাণিজ্য থেকে আমরা আসলে কি পড়ব? শিল্প ও বাণিজ্য থেকে আমাদের যেসব বিষয় পড়তে হবে তার মধ্যে একটু এবছর বন্দরটা পড়েন, বন্দর। বন্দর বলতে পায়রা, যদি আমি বলি পায়রা প্রসঙ্গ, তারপরে মাতার বাড়ি। মাতার বাড়ি তো বুঝছেন, মাতার বাড়িতে কিন্তু এবছর হিউজ কাজ হয়েছে, তো মাতার বাড়ির প্রসঙ্গ কিন্তু আপনার প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, মাতার বাড়ি, এই তো এই দুইটা একটু দেখেন ভালো করে। আর নদী বন্দরের সংগঠনটা দেখবেন, অবশ্যই দেখবেন হচ্ছে আমাদের স্থলবন্দর। স্থলবন্দর বলতে লাস্ট কোনটা, বৃহত্তম কোনটা, অপর প্রান্তের নাম কি, এই টাইপের যে বিষয়সমূহ আছে এখান থেকে আপনারা একটু এগুলো দেখবেন, খুব বেশি না আর কি, অল্প অল্প করে। ঠিক আছে, আচ্ছা, শিল্প এবং বাণিজ্য থেকে আমরা দেখব বঙ্গবন্ধু শিল্পনগর, বঙ্গবন্ধু শিল্পনগর। ঠিক আছে, বঙ্গবন্ধু শিল্পনগরটা একটু আপনারা দেখে যাবেন। আর পাশাপাশি বিদ্যুৎ, বিদ্যুৎ, গ্যাস চেঞ্জ হয়েছে অনেক কিছু, এবং কয়লা। আচ্ছা, এখানে বলে রাখা বিদ্যুৎ অনেক অনেক গুরুত্বপূর্ণ, বিদ্যুৎ থেকে কোনো আপডেট আসতে পারে। যেমন একটু বলে রাখা দরকার, দেশের বর্তমানে যতগুলো বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন হয় তার মধ্যে সবচেয়ে বৃহত্তম কিন্তু আপনার পায়রা। সো পায়রা প্রসঙ্গে প্রশ্ন আসতে পারে, অথবা রূপপুর থেকে প্রশ্ন আসতে পারে, অথবা বিভিন্ন প্রজেক্ট থেকে প্রশ্ন আসতে পারে। যেমন সিরাজগঞ্জে কিন্তু আপনার সবচেয়ে বড় সোলার প্যানেল স্থাপিত হয়েছে, সবচেয়ে বিশাল, সো এটা কিন্তু আপনার এবছর আসতেও পারে। ঠিক আছে, সো বিদ্যুৎ প্রসঙ্গটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইভেন বিদ্যুৎ সব সংক্রান্ত যে আমাদের লাস্ট যে কয়েকটা আপডেট ছিল, রাঙামালী উপজেলায় সর্বশেষ মানে বিদ্যুৎ যায়, এই সেই প্রসঙ্গটা আসতে পারে। সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয় কবে, ঠিক আছে, এই সব বিষয় থেকে হচ্ছে আমাদের বিদ্যুৎ থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই খুবই বেশি। সো বিদ্যুৎটা একটু পড়বেন। আর গ্যাস তো বুঝছেন, গ্যাস থেকে আপনার পড়বেন হচ্ছে লাস্ট যে গ্যাস ক্ষেত্র, এইসব প্রসঙ্গে পড়বেন। আর কয়লা থেকে হচ্ছে আপনার লাস্টে পড়বেন হচ্ছে দিনাজপুর, ওই টাইপের বিষয় থেকে হচ্ছে আপনার প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এই আচ্ছা, এবার দেখি আমরা তাহলে এরপরে আমরা যেই বিষয়টা গুরুত্ব দিব, আচ্ছা
শিল্প বাণিজ্য, মেগা প্রজেক্টে একটু আসি আমরা। মেগা প্রজেক্ট থেকে আমাদের কি পড়তে হবে? পদ্মা সেতু অবশ্যই গুরুত্বপূর্ণ, খুব বেশি। আচ্ছা, মেগা প্রজেক্ট। আচ্ছা, মেগা প্রজেক্ট থেকে আমরা আসলে কি কি পড়বো? মেগা প্রজেক্ট থেকে আমরা পড়বো অবশ্যই কর্ণফুলী টানেল, ঠিক আছে, অর্থাৎ বঙ্গবন্ধু টানেল। 2 মেট্রো রেল, মেট্রো রেল, ঠিক আছে। তারপরে পড়বো হচ্ছে আমরা পদ্মা সেতু, বঙ্গবন্ধু রেল সেতু, বঙ্গবন্ধু রেল সেতু, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরো পড়তে হবে আমাদের পায়রা বন্দর, তো বলছি, আগে বলছি, বঙ্গবন্ধু রেল সেতু সহ মেগা প্রজেক্টে যদি আপনারা আর কোনো বড় কিছু থাকে সেটা একটু পড়েন। আচ্ছা, আমরা একটু পড়তে পারি ইয়া প্রসঙ্গটা, ডেল্টা, ডেল্টা প্ল্যান, ডেল্টা প্ল্যান 2100, এটা একটু দেখেন, ডেল্টা প্ল্যানটা একটু দেখে যাবেন। সো মেগা প্রজেক্ট থেকে আমাদের এটা গুরুত্বপূর্ণ। আর পাশাপাশি সরকারের কিছু কাজ আছে, যেমন হচ্ছে স্পেসিফিক কিছু কাজ, যেমন হচ্ছে একটি বাড়ি একটি খামার, এই সব বিষয়টা একটু দেখে যাবেন, অনেক বেশি না আর কি, এই, ঠিক আছে। আচ্ছা, এবছর আমাদের লাস্ট অধ্যায়ের দিকে যদি আমরা যাই, তাহলে পুরস্কার অনেক গুরুত্বপূর্ণ, পুরস্কার, ঠিক আছে। পুরস্কারের মধ্যে হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, লাস্টেরটা পড়বেন, পুরস্কার। আচ্ছা, পুরস্কার থেকে আপনারা কি পড়বেন? চলচ্চিত্র পুরস্কার, এখানে সব পড়তে হবে না, শুধুমাত্র সিনেমার নাম, ওকে। নায়ক নায়কের নাম জীবনে পরীক্ষায়, মানে শাকিব খান, অমুক তমুক, এগুলো পরীক্ষা আসবেই না, বাদ একেবারে। শুধুমাত্র কোন সিনেমা পায় এইটা একটু দেখবেন, ঠিক আছে। আচ্ছা, এবছর কয়েকটা প্রতিষ্ঠান 21শে পদক পায়। 21শে পদক পায় হচ্ছে আপনার বিদ্যানন্দ, সো 21শে পদক। আর স্বাধীনতা পুরস্কার পাইছে হচ্ছে ফায়ার সার্ভিস, এই দুইটা গুরুত্বপূর্ণ। 21শে পদক পায় কে বলেন তো? বিদ্যানন্দ, ঠিক আছে। আর এবছর মানে আমি সংগঠন বলতেছি আর কি। আর এবছর স্বাধীনতা পুরস্কার পায় হচ্ছে ফায়ার সার্ভিস, দুটোই আলোচিত, কেননা দেখেন যে বিদ্যানন্দ এবছর ধরেন আপনার ফায়ার সার্ভিস, বুঝতেই পারছেন, যেগুলো আগুন লাগলে আগুন নিভায় হচ্ছে ফায়ার সার্ভিস, এ পায় কি পুরস্কার? স্বাধীনতা পুরস্কার। এবং ধরেন বঙ্গবাজারে আগুন লাগলো, সে আগুন থামাইলো কারা? ফায়ার সার্ভিস। তারপরে সেখানে এসে ত্রাণ দিল কে? বিদ্যানন্দ। দুটোই কিন্তু নামে আছে, এবং শুধুমাত্র এই কারণেই না, এবছরের শুরু থেকেই কম বেশি এই দুইটা সংগঠন বারবার নামে ছিল। সো দুইটা প্রসঙ্গে আমরা যেন মিলিয়ে না ফেলি যে কে কোন পদকটা পাইছে। আচ্ছা, মনে রাখবেন বিদ্যানন্দ পায় হচ্ছে 21শে পদক, আর এবছর স্বাধীনতা পুরস্কার পাইছে হচ্ছে ফায়ার সার্ভিস। দুইটা সংগঠনই গুরুত্বপূর্ণ। আর দুইটা জিনিস পড়বেন, হচ্ছে 21শে পদক প্রাপ্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠান মোট কয়টা, আর স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠান মোট কয়টা, এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো পুরস্কার থেকে আপনারা এই দুইটাকে অনেক বেশি প্রাধান্য দিবেন। আর শেখ হাসিনা কোনো পুরস্কার পাইছে কিনা এবছর, পাইলে অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ। লাস্ট যদি কোনো বড় পুরস্কার পেয়ে থাকে সেইটা, যদিও এই মুহূর্তে যে জাপান সফর, ইউএস সফর, এখান থেকে প্রশ্ন আসবে না, কেননা পরীক্ষা অলরেডি প্রশ্ন হয়ে গেছে, সে প্রশ্ন সেখান থেকে আসার সম্ভাবনা একেবারেই কম। কিন্তু খেলাধুলা কিন্তু এবছর গুরুত্বপূর্ণ, খেলাধুলা এবছর খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি, এই প্রসঙ্গটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো খেলাধুলায় আমাদের অর্জন এবছর খুবই ভালো, বিশেষ করে ক্রিকেটে বাংলাদেশের বর্তমান যে অর্জন আছে, লাস্ট আপডেট, সেই আপডেটগুলো একটু পড়বেন, গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কাতার বিশ্বকাপ অবশ্যই পড়তেই হবে, কাতার বিশ্বকাপ এবং আর্জেন্টিনা, ওরে ভাই আর্জেন্টিনা তো পড়তেই হবে, যতই ব্রাজিল করি না কেন আর্জেন্টিনার প্রসঙ্গ থেকে এবছর প্রশ্ন আসবেই, মেসি প্রসঙ্গটা প্রশ্ন আসতেই পারে। সো আর্জেন্টিনা, কাতার বিশ্বকাপ, মেসি, ঠিক আছে। ফুটবলে এই তিনটা বিষয়কে আপনারা অনেক গুরুত্ব দিবেন, ঠিক আছে। এই তিনটা বিষয়কে আপনারা কিন্তু অবশ্যই গুরুত্ব দিবেন। সো লাস্ট মুহূর্তে সেটা অবশ্যই মিস করা যাবে না, আর্জেন্টিনা, মেসি, কাতার বিশ্বকাপ, এবং পরবর্তী বিশ্বকাপ কোথায় হবে এটা একটু পড়বেন।
ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের রাজনৈতিক এবং সরকার ব্যবস্থা থেকে আমাদের বেশ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসতে পারে, কেননা সামনে নির্বাচন। তাহলে বাংলাদেশের রাজনৈতিক এবং সরকার ব্যবস্থা, রাজনৈতিক এবং সরকার ব্যবস্থা। আচ্ছা, এখানে আমাদের কি কি পড়তে হবে? 2024 সালের নির্বাচন, এটা হলো দ্বাদশ নির্বাচন, ঠিক আছে। কততম? দ্বাদশ নির্বাচন গুরুত্বপূর্ণ। এবং সেই নির্বাচনে মোট, আচ্ছা, বাংলাদেশে মোট রাজনৈতিক দল কয়টা? রাজনৈতিক দল মানে হলো নিবন্ধন পাওয়া, নিবন্ধনকৃত। এবং সর্বশেষ দল কোনটা? সেটা হচ্ছে তৃণমূল বিএনপি। এটা কততম দল সেটা প্রশ্ন আসতে পারে। মোট দল কয়টা, সর্বশেষ কোনটা, এই সব বিষয়টা একটু পড়বেন, ঠিক আছে। আচ্ছা, নির্বাচন এবং নির্বাচন কমিশন, নির্বাচন ও নির্বাচন কমিশন, অর্থাৎ বর্তমান কমিশনারকে, এবং এর সাথে সংবিধান কিভাবে যুক্ত, ঠিক আছে, কিভাবে নির্বাচন হয়, কিভাবে রাষ্ট্রপতি নির্বাচন হয়, এই সব বিষয় থেকে আমাদের বছর প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। সো এটাও আপনারা একটু গুরুত্ব দিয়ে পড়বেন। আচ্ছা, এই তো মোটামুটি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো চলে আসছে। লাস্টে এসে এই যে শিরোনামগুলো আমি পড়লাম, এই শিরোনামগুলো হচ্ছে আপনারা একটু ভালোভাবে পড়বেন। এবং যাদের কাছে বই নেই তারা অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল বইটা এই মুহূর্তে আপনারা সংগ্রহ করতে পারেন নীলক্ষেত থেকে, বা বাংলাদেশের বিভাগীয় শহরে অবশ্যই পাবেন। আর বিভিন্ন বড় জেলা শহরগুলো আপনার বইটা পাওয়া যাচ্ছে। আপনার বইটা সংগ্রহ করে আপনারা রিভিশন দিয়ে রাখেন। মোটামুটি 4-5 দিন একটা রিভিশন দেন, আপনি ভালো একটা পরীক্ষা দিবেন, আমি কথা দিলাম, ঠিক আছে। আর এই মুহূর্তে আমার বিসিএস প্রিলিমিনারি এবং বিসিএস লিখিত যেই ব্যাচ সমূহ আছে সেখানে ভর্তি চলছে। আপনারা কম্বাইন্ডভাবে ভর্তি হতে পারবেন সকল সাবজেক্টে, প্রিলিমিনারিতে ভর্তি হতে পারবেন। এবং পাশাপাশি হচ্ছে আমাদের বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল এবং হচ্ছে নৈতিকতা মূল্যবোধ, এই 70 নম্বরের কোর্স আমার ভর্তি চলছে। এবং কোর্স ফি হলো 1020 টাকা, ঠিক আছে। আর বিসিএস লিখিত বাংলাদেশ আন্তর্জাতিক এবং বাংলাদেশ এবং আন্তর্জাতিক, এখানেও ভর্তি ফি হলো আপনার 1020 টাকা। আর একটা ব্যাচ হবে আমার বিসিএস প্রিলিমিনারি থেকে লিখিত, একদম ভাইবা পর্যন্ত কম্বাইন্ড ব্যাচ হবে। সেই ব্যাচটাতে ভর্তি ফি হবে হচ্ছে আপনার 2000 টাকা। আপনার এই ব্যাচ সমূহ হচ্ছে আপনার ভর্তি চলছে, আপনারা ভর্তি হতে পারবেন। আর পাশাপাশি যদি আপনি ভিন্ন ভিন্ন সাবজেক্টে ভর্তি হতে চান, যেমন বাংলা ভাষা, বাংলা সাহিত্য, এখানে ভর্তি ফি হবে হচ্ছে আপনার 510 টাকা। কম্পিউটার এবং বিজ্ঞান, এখানেও ভর্তি হচ্ছে আপনার 510 টাকা। এভাবে করে আমার পৃথক পৃথক ব্যাচ আছে। ইংরেজি ভাষা এবং সাহিত্য, এখানেও ভর্তি ফি এই মধ্যে 510 টাকা। এইভাবে করে হচ্ছে আপনার ভর্তির জন্য নক দিতে পারেন আমার এই পেজের ইনবক্সে, অথবা কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল, আমার আব্দুর রহমান শ্রাবণ যে পেজটা আছে বা গ্রুপ মানে আইডি আছে, সেখানে আপনি নক দিতে পারেন। অথবা লেসন নামে যে আমার পেজটা আছে সেখানে আপনি নক দিলে আপনি ভর্তি হতে পারবেন। এবং বিস্তারিত আমার এই গ্রুপে যে আপনি দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন এবং দেখা হচ্ছে আজ রাতে আমি আবার একটা ভিন্ন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা রাখি যে আন্তর্জাতিক বিষয়গুলির একটা ব্রিফ ধারণা দেওয়ার চেষ্টা করব, যে লাস্ট টাইমে এসে আপনি কোন কোন শিরোনামগুলো আপনি পড়বেন, কোন কোন টপিকগুলো পড়বেন এবং কোন কোন সাম্প্রতিক আপডেট সমূহ পড়বেন, সেই বিষয়ক একটি লাইভটা হবে আমাদের রাত মেবি 10টায় হবে। ওকে, রাত 10টায় নেই, হ্যাঁ রাত 10টায় আপনারা সেই লাইভটিতে অংশগ্রহণ করবেন। এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে আজ রাতে।